শুনেছ না? কুয়াশাচ্ছন্ন সকালে সবাইকে স্বপ্নপুর বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং থেকে স্বাগত। আজকে তোমাদের বাংলার সমাসের ক্লাস নিব। হ্যাঁ, সবাই খাতা কলম নিয়ে ল্যাবের ভিতরে বসে থাকো, ঠিক আছে? হ্যাঁ, ক্লিয়ার আছে সব। আচ্ছা, তোমার হচ্ছে তোমার করো, যার যার পেজ থেকে করো, শেয়ার করে দাও। আর নিজের ওয়ালে শেয়ার দাও। আর সব জায়গায় ওয়ালাইকুম আসসালাম ভাই, সবাইকে স্বাগত। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, নোয়াখালী থেকে। সুন্দর। শোনো, তোমরা যার যার পেজে এটা করে দাও, শেয়ার করে দাও। আর সারা বাংলাদেশে ছড়িয়ে দাও, ঠিক আছে? সমাসিক ক্লাস, যারা সমাসিক ক্লাস বলতে যারা পিতামাতাকে নিয়েও ক্লাসটা করতে পারো, যাদের পিতামাতা বিভিন্ন এই স্কুল কলেজে যারা জব করেন, তারা ক্লাসটা দেখে উপকৃত হতে পারেন, ক্লাসটা করতে পারেন। আব্বু আমাকে নিয়ে ক্লাস করবা। ওকে, ঠিক আছে। তোমাদের প্রথম একটা আমি কমেন্ট দেবো, তোমরা করবা, অ্যান্সার করো, দেখি পারো কিনা। ওকে, চেয়ারটা আছে না এখানে, টেবিলটা ছিল একটা। আচ্ছা, আর সবাই তোমরা বাংলা পাওয়ার বই কিনেছো? সবাই কিনে ফেলো বাংলা পাওয়ার বই। বাংলা পাওয়ার বই বিকল্প কিছু নাই ভাই। তুমি বইটা পড়লে বুঝতে পারবা যে বইটা কত সুন্দর করে সাজানো হয়েছে। বইয়ের প্রেমে পড়ে যাবা তুমি ভাই, ঠিক আছে? আর ভালো কথা, ভালো জিনিসের কথা তো বলাই উচিত। ভালো আছি ভাই। হ্যাঁ, এটা হচ্ছে তোমার 9টার ক্লাস ভাই, 8টার ক্লাস না, 9টার ক্লাস, এটা বাংলা ক্লাস। ঠিক আছে, তোমরা হচ্ছে খাতা রাখো পাশে, খাতা রেখে একটা কোশ্চেন অ্যান্সার করো। আগে অ্যান্সার দিয়ে দেখি পারো কিনা। ওকে, লিখবা। তোমরা বললো সমাস শব্দটি, একটা কোশ্চেন লেখো, অ্যান্সার কমেন্ট করবা যে সমাস শব্দটি কি যোগে গঠিত। আচ্ছা, তো অনেকে বলে সমাস পড়তে নাকি 6 মাস লাগে। ঠিক আছে, আমরা চেষ্টা করবো ক্লাসে, মানে আজকে যদি ক্লাস শেষ না হয় তারপর আমরা বাকি অর্ধেক পরে পড়বো, তারপর আমরা পড়ার চেষ্টা করবো, একদম পুঙ্খানুভাবে পড়াবো। আর আজীবনের জন্য সমাস পড়তে হবে না, ঠিক আছে? এই বিশ্বাস এবং প্রত্যয় নিয়ে তোমরা ক্লাস করো। সমাস শব্দটি কি যোগে গঠিত? অপশন দিই আমি। প্রথম হচ্ছে সমাস, খ সন্ধি, আচ্ছা, গ প্রত্যয়, আর হচ্ছে, ঘ হচ্ছে তোমার প্রকৃতি, আর হচ্ছে তোমার জানি না। একটু কমেন্টে অ্যান্সারটা করো। যারা ক্লাস করতেছো তারা এটা এসে আগে খাতায় লেখো, খাতায় লিখে তারপর অ্যান্সার করো যে সমাস শব্দটি কি যোগে গঠিত। অনেকে বলতেছে সন্ধি। সমাস শব্দটি কি যোগে গঠিত? সমাস, সন্ধি, প্রত্যয়, প্রকৃতি, জানি না। দেখো অ্যান্সার কে বলতেছে তোমার, কে বলতেছে খ বলতেছে, কে বলতেছে তোমার এই প্রত্যয়, সন্ধি। ক্লাসটা শেয়ার করে দাও। হ্যাঁ, যারা জানি না তাদের আমার খুব ভালো লাগে ভাই, না না জানলে অ্যান্সার করবা জানি না, ঠিক আছে? জানি না। ওকে, আচ্ছা, এই কোশ্চেনটা এখানে থাক আমাদের, ঠিক আছে? তারপর অ্যান্সারটা আমরা পরে দেবো, অ্যান্সার অটোমেটিক জেনে যাবা, পড়ানোর পরে তোমরা জানবা। মুছে ফেললাম। দেখো যে তোমরা সবাই লেখো খাতায়, প্রথমে লেখো সমাস। আমি যেভাবে লিখি ঠিক সেভাবে লিখবা। সমাস, সমাস লিখে গোল দাগ দিবা, ঠিক আছে? সমাস লিখে গোল দাগ দিবা। সমাস লিখে রাখো শব্দ বা
রূপতত্ত্বের আলোচ্য বিষয়। আলোচ্য বিষয় সমাজটা শব্দ বা রূপতত্ত্বে আলোচনা করা হয়, এটা একটা কোশ্চেন পরীক্ষা আসে। আর রূপতত্ত্বের ইংরেজি মরফোলজি, মরফো LOGY। ওকে, এই সমাজটা হচ্ছে এই কিছুক্ষণ কোশ্চেন দিয়েছিলাম, সমাজটাকে যদি ভাগ করা হয় তাহলে পাওয়া যায়, দেখো খেয়াল করো, সম যোগ অস যোগ হচ্ছে অ, সম যোগ অস যোগ অ, এটা কিন্তু একটা ধাতু চিহ্ন। কিছু না ভাই, ধাতু। সম যোগ অস যোগ অ সমাস। এটা হচ্ছে আমাদের, এই জায়গাটা হচ্ছে আমাদের কৃত প্রত্যয় সাধিত শব্দ। কৃত প্রত্যয় সাধিত শব্দ, কৃত প্রত্যয় সাধিত শব্দ। তাহলে আমাদের অপশন ছিল প্রত্যয়, ছিল প্রত্যয় হবে অ্যান্সার। আমি বলছিলাম যে সমাস শব্দটি কি যোগে গঠিত, এই ধরনের কোশ্চেন পরীক্ষা আসে। যে তোমাকে একটা শব্দ দিয়ে কত বছর ঢাকা পরীক্ষা আসে, বেহেড, এখানে বেহেড বা বেগতি, এটা কি দ্বারা নিষ্পন্ন শব্দ? এটা হচ্ছে তোমার উপসর্গ দ্বারা। এবং তারও গভীরে বলতে গেলে এটা হচ্ছে তোমার ফার্সি উপসর্গ। কি উপসর্গ? ফার্সিতে। এটা কোশ্চেন আসতে পারে যে সমাস শব্দটি কি দ্বারা নিষ্পন্ন, তাহলে হবে কি কৃত প্রত্যয় সাধিত শব্দ। আচ্ছা, তারপর দেখো যে এটা লিখে রাখো, এই সমাসটা হচ্ছে তোমার শব্দের মিলন, শব্দ বা পদের মিলন, পদের মিলন, শব্দ বা পদের মিলন। আর এখানে একটা নোট দিয়ে রাখো, নোট, নোট লাগবে আজকে তোমাদের ক্লাসে, অনেক ওটি লাগবে। নোট, নোট দিয়ে লিখে রাখো সন্ধি, সন্ধি হচ্ছে ধ্বনির মিলন, ধ্বনির মিলন। তাহলে পার্থক্যটা বুঝে নাও, শব্দ বা পদের মিলন হচ্ছে আমাদের সমাস, আর সন্ধির মিলন হচ্ছে কি বলতো, ধ্বনির মিলন হচ্ছে সন্ধি। ওকে, তারপর দেখো এখানে লেখো সমাস শব্দের অর্থটা, সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন। প্রথমে লেখো মিলন, একপদীকরণ, মিলন একপদীকরণ, মিলন একপদীকরণ আর সংক্ষেপণ, সংক্ষেপণ। তোমাদের প্রায় প্রায় আধা ঘন্টার মতো আমি বেসিক ক্লিয়ার করবো। সমাস পড়া কিন্তু এখন শুরু করি নাই, ঠিক আছে, বেসিক করাইতেছি। তাহলে মিলন একপদীকরণ আর কি সংক্ষেপণ সমাসের। আচ্ছা, এই সমাসটা হচ্ছে আমাদের সংস্কৃত শব্দ। কি শব্দ? এটা সংস্কৃত শব্দ, হাতে লেখা যথেষ্ট ভালো করে লেখো আজকে, সংস্কৃত শব্দ। আচ্ছা, এই সমাসটা হচ্ছে আমাদের বিশেষ্য পদ, বিশেষ্য পদ। আচ্ছা, যারা সমাসের ক্লাস সবার জন্য উন্মুক্ত, ঠিক আছে ভাই, সবাই ক্লাস করবো সমাস, সমাস ক্লাস সবে একদম সমাসে মানে যা মানে ভয় ছিল, ভীতি ছিল, সব ক্লিয়ার হয়ে যাবে ক্লাসে। বিশেষ্য পদ মানে নাম পদ, নাউন। এই সমাসটাকে হচ্ছে পারিভাষিক শব্দ বলা হয়, পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ, যে শব্দটা আমাদের অন্য কোনো ভাষা থেকে আসছে সেটা পারিভাষিক শব্দ। এই হচ্ছে সমাসের বেসিক দিক। খুব সুন্দর করে এটা লিখছি, লেখাটা ক্লিয়ার আছে না? হ্যাঁ, তো এটা তোমরা একটু খুব দ্রুত তুলে নাও। খুব মজা করে লিখছি ভাই, একদম গভীরে লিখছি। হ্যাঁ, সুন্দর ক্লাসটা শুরুই হয় না এখনো, ক্লাস শুরু হবে একটু পর। লেখো ভাই, সুন্দর ক্লাস ভাইয়া। হুম, তাহলে একদম যে লেখছি ভাই সেভাবে লিখবা তোমরা না, এই লেখাটা গতানুগতিক লিখবা না। অনেকে লিখতে পারে যে সমাস, বিশেষ্য পদ, পারিভাষিক শব্দ, শব্দ তত্ত্ব আলোচনা, এটা এটাকে বলা হয় তোমার ধারাবাহিক লেখা। এই চিঠি টাইপের লেখাটা মানে মাথায় থাকবে না, তোমাকে একটু ইমেজ দিয়ে পড়তে হবে, ছবি দিয়ে। ছবি দিয়ে পড়লে বা একটু ছবি অঙ্কভঙ্গি করে রাখলে দেখো তোমার জিনিসটা মাথায় জমা থাকবে। এইভাবে লেখো, আমি যে লিখছি সেভাবে লেখো। আচ্ছা, সবার হয়ে গেলে একটু বলো যে ভাই ক্লিয়ার বা হয়ে গেছে, একটু বলো, কমেন্ট করো, তারপর পরের টপিকে যাবো। সুন্দর লেখা। হ্যাঁ, আজকে ফুল ক্লাসে সুন্দর করে লিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, স্ক্রিনশট করছি স্যার, স্ক্রিনশটটা করলে না ওই তোমার বই থেকে যায়, বুঝছো ভাই, ওটা তুমি করো, মানে খাতায় লেখো, খাতায় লিখলে সবচেয়ে বেশি ভালো হবে। স্ক্রিনশটটা মানে মোবাইলে থাকে, মানে পড়া হয় না ওটার পরে। ক্লিয়ার ভাই? ওকে, হয়ে গেছে ভাই। ওকে, একজন দুজন কমেন্ট করলে আমি আবার নতুন যাবো। যদি হয়ে গেছে, হয়ে গেছে মানে সারা বাংলাদেশে সবারই হয়ে গেছে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে মুছে ফেলবো।
বাংলা পাওয়ার পড়তে হবে ভাই, বাংলা পাওয়ার আর বাংলা ব্যাকরণ পার্ট। এ দুটো বই পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন তোমার লেখো যে একটা কোশ্চেন দেবো, দেখো তো পারো কি না অ্যান্সারটা। যে লিখবা মূলত সমাস কতটি, মূলত সমাস কতটি। খুবই সহজ একটা কোশ্চেন, দেখো তোমরা কি অ্যান্সার করো। যে আমরা জানি সমাস 6 প্রকার, এই সাথে আছে প্রাদি সমাস, তার অপশন দিয়ে আমরা দেখো খেয়াল করো। লিখলাম 6, লিখলাম হচ্ছে তোমার 7, 8, 7 প্রকার। গ নম্বর হচ্ছে 8 প্রকার, আর ঘ নম্বর হচ্ছে 5 প্রকার, আর ও নম্বর হচ্ছে জানি না। দেখো কোশ্চেনে কি সরাসরি অ্যান্সার করে এটা। মূলত সমাস কয়টি বা মূলত সমাস কতটি, হ্যাঁ মূলত সমাস কতটি। 6 প্রকার লেখছে অনেকেই, হ্যাঁ একটু কমেন্ট করো ভাই। দেখো অনেকে অ্যান্সার করতে 6 প্রকার, কিন্তু কোশ্চেনটা বুঝে নাই, কিছুই না, হুদাই আমরা 6 প্রকার অ্যান্সার করতেছি। করো, অ্যান্সার করো। অ্যান্সার করো ভাই। মূলত সমাস কয় প্রকার এটা একটু অ্যান্সার করো। অনেকে 6 প্রকার লিখতেছে। আচ্ছা, তো এখন আর পরে আসি, দেখো কমেন্টটা করো একটু। এখানে মধ্যে মূলত সমাস কয় প্রকার, 6 প্রকার, 7 প্রকার, 8 প্রকার, 5 প্রকার, জানি না। তুমি যদি না জানো তাহলে তুমি বলো জানি না, বা অপশন যদি এটা না থাকে তুমি জানি না দাগাবা। ক্লিয়ার? আচ্ছা, মুছে ফেললাম। ওকে, তোমরা এখন লেখো যে প্রধানত, লেখো প্রধানত, প্রধানত সমাস 6 প্রকার। কয় প্রকার? খুব ভালো করে ভাই, যারা যারা পাশে আছে ক্লাস আছে, সারা বাংলাদেশে ক্লাস দাও, সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দাও, ঠিক আছে। যার আইডি নাই সে আইডি খুলে এখন ই করে দাও, অ্যাড করে তারপরে ছড়িয়ে দাও। প্রধানত সমাস 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। এখন তোমাদের 9-10 বইয়ের আর আমাদের এই বাংলা পাওয়ার বইয়ের আলোচনা করতেছি। 9-10 বই হচ্ছে 61 পেজ, 61 পেজের যে বিষয়গুলো আছে আমরা বলতেছি। দেখো যে প্রধানত সমাস কয় প্রকার? 6 প্রকার। লিখি আমরা, লেখো দ্বন্দ্ব সমাস, খাতা লিখতে হবে। দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস, ঠিক আছে। 2 নম্বর লেখো তোমার কর্মধারয়, কর্মধার, হাতের লেখা ভালো করে লিখবো আজকে। কর্মধারায় দ্বিগু, দ্বিগু সমাস। আচ্ছা, এই দ্বন্দ্ব বানানটা পরীক্ষা আসে, দ নিচে ব হবে, নয় দ নিচে আবার ব হবে। 4 নম্বর লেখো তোমার তৎপুরুষ, তৎপুরুষ সমাস। 5 নম্বর হচ্ছে অব্যয়ীভাব, অব্যয়ীভাব সমাস। আর 6 নম্বর হচ্ছে আমাদের ব্রহ্মবিহী, ব্রহ্মবিহী। এটাকে সরাসরি হরস্বকার হু দিলে হবে ব্রহ্মবিহী সমাস। একটু তুলে নাও খাতায়। প্রধানত সমাস 6 প্রকার। সমাস কত প্রকার? 6 প্রকার। প্রধানত সমাস 6 প্রকার। আর সবাই ক্লাসে মানে জয়েন করে ফেলো, আর দুর্দান্ত ক্লাস হবে আজকে। হ্যাঁ ঠিক আছে ভাই, নিজের প্রশংসা নিজে করতে অনেকে বলে না, কিন্তু আমি ভাই ভালো পড়াই, এটা আমি বিশ্বাস হয়। ঠিক আছে, ক্লাস করো, ক্লাস করে বুঝতে পারবা। ভালো পড়াই, কিছু করার নাই। যদি ভালো পড়াই পড়াবো, সমস্যা নাই। যদি ভালো পড়াই তাহলে স্বীকার করতে সমস্যা কি? ভালো পড়াবো তো। পিডিএফ পরে কাজ হয় না, ঠিক আছে। কদিন পরে বলবে যে স্যার পিডিএফ কি বিয়ে করা যাবে নাকি? একটা পিডিএফ বিয়ে করবো, মেয়ে দেন। পিডিএফ যদি পারো পিডিএফ বিয়ে করবা, ঠিক আছে। পিডিএফ প্রেম করবা সব। প্রধানত সমাস কয় প্রকার? 6 প্রকার, ঠিক আছে। লেখো এটা। আচ্ছা, এখন হচ্ছে এই এই যে লিখছি না, এখানে কিছু জায়গা আছে, দেখো তোমার খাতায় জায়গা আছে, খালি জায়গা। এই জায়গাটা কিছু কথা লিখবা, লেখো আমার মতো করে। লেখো দ্বি কত পর, দ্বি কত পর, দ্বি কত পর। এটা হচ্ছে একটা মানে লিখছি আমি নিজের মতো বানাইছি, দেখো বুঝে নাও। এখানে 3টা এমসিকিউ আছে। দ্বি কত পর, দ্বিতে হচ্ছে আমাদের দ্বিগু, কত হচ্ছে আমাদের কর্মধারয়, তথ হচ্ছে আমাদের তৎপুরুষ।
এদের পরে পরপদ প্রাধান্য পায়। এখানে লিখছি দ্বিকত পর। এবার মনে রাখবা দ্বিকত পর, দ্বিতে দ্বিগু, কতে কর্মধারা হয়, আর ততে কি তৎপুরুষ। এদের পরে হচ্ছে আমাদের পরপদ প্রাধান্য পায়। এই তিনটা এমসিকিউ তোমার মনে করে পরীক্ষা আসতে পারে যে দ্বিগু সমাসে কোন পদ প্রাধান্য পায়? পরপদ। এখন দেখো খেয়াল করো যে আমাদের এই ব্যাকরণবিদ যারা আছেন তারা হচ্ছে এই সমাস আর কারককে অনেকে স্বীকার করে না, বলে যে সমাস কারকের কোনো গুরুত্ব নাই, সমাস কারক পড়তে হবে না। অনেকে বলে, স্বীকার করে যে সমাস কারকের দরকার নাই। তো এখন দেখো খেয়াল করো যে তারা বলতেছে যে কর্মধারা সমাসে যেহেতু পরপদ, এটা বোঝানো ভালো করে, কর্মধারা সমাসে পরপদ প্রাধান্য পায়, দ্বিগু সমাসে পরপদ প্রাধান্য পায়, আর তৎপুরুষ সমাসে পরপদ প্রাধান্য পায়। এই কারণে তারা বললো যে যেহেতু এই একই কথা তিনটা সমাসেই আছে, যার কারণে তারা হচ্ছে এখান থেকে শুধুমাত্র দ্বিগুটাকে তৎপুরুষটাকে কাউন্ট করছে, বাকি দ্বিগু আর কর্মধারা সমাসটা স্বীকার করে না। বা বলছে যে যেহেতু তিনটা সমাসই পরপদ প্রাধান্য পায়, সেহেতু এই কর্মধারায় আর দ্বিগু এই দুইটা সমাসেরই মূল বিষয়টা তৎপুরুষ সমাসে আছে। ঠিক আছে, এই কারণে তার তৎপুরুষ সমাসটাকে কাউন্ট করছে। এই কারণে ব্যাকরণবিদরা বলছেন যে মূলত সমাস চারটি। তোমরা খাতায় আবার লেখো যে মূলত সমাস চারটি। আমরা হয়তো বোঝাতে পারছি জিনিসটা। তাহলে মূলত সমাস কয়টি? চারটি। তোমাদের কোশ্চেন ছিলাম যে মূলত সমাস কয়টি, তোমরা দাগাইছো সবাই 6টি। বুঝছো? কোশ্চেন পড়ে না দাগালে বেশি জানি না বলবা, ঠিক আছে? দেখো তোমরা লিখছিলা কিন্তু কি অপশন ছিল না এখানে, আর অপশন না থাকার কারণে কি হবে? জানি না হবে। তাহলে খাতায় আবার লেখো মূলত সমাস চারটি। কয়টি? চারটি। আমরা আবার একটু লিখি। দেখো 1 নম্বর হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব। 2 নম্বরে ওই দ্বিগু আর কর্মধারয় থেকে আমরা পেয়েছি তৎপুরুষ। লেখো তৎপুরুষ। আর 3 নম্বর লিখবা অব্যয়ী ভাব পেয়েছি আমরা। অব্যয়ী ভাব তো আগে ছিল, অব্যয়ী ভাব। আর 4 নম্বর লেখো তোমার ব্রুহু ব্রিহি। ওকে, এখন এভাবে লিখবা। লেখার পরে দ্বন্দ্বর এখানে লেখো তোমার উভয় পথ। আর তৎপুরুষ সমাসে লেখা রাখো পরপথ। অব্যয়ভাবের পাশে লেখা রাখো পূর্বপথ। আর বহুব্রীহির পাশে লেখা রাখো তোমার কোনো পদই নয়। একটু বুঝে না ভালো করে যে দ্বন্দ্ব সমাসে হচ্ছে কি উভয় পদ, তৎপুরুষ সমাসে পরপদ, অব্যয়ভাব সমাসে পূর্বপদ, এবং বহুব্রীহি সমাসে কি কোনো পদই নয়, মানে কোনো পদই প্রাধান্য পাবে না, ভিন্ন একটা অর্থ বোঝাবে। তো দেখো এখান থেকে ঢাকা ভার্সিটি কোশ্চেন করছে পরীক্ষায়, যে তারা এই জিনিসটা 9-10 বই লেখা নাই, মানে 100টি পেজে লেখা নাই। তারা বলছে যে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কোনটি? পরীক্ষা কোশ্চেন। দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস হচ্ছে এই বহুব্রীহি সমাস। কেন? কারণ দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রাধান্য পায়, আর বহুব্রীহি সমাসে কোনো পদই প্রাধান্য পায় না। যার কারণে আমরা এটা কি ভাই, একটা বিপরীত কথা না? একটা উভয় পদ, একটা কোনো পদই না, তাহলে পাশে লেখা রাখো বিপরীত। এটা কিন্তু পরীক্ষা আসছে, এটা ভার্সিটি কোশ্চেন। আবার তাহলে এটাও কোশ্চেনটা হতে পারে যে তৎপুরুষ সমাসের বিপরীত সমাস কোনটা? তাহলে কি তৎপুরুষ সমাসে পরপদ প্রাধান্য পায়, আর অব্যয়ভাব সমাসে পূর্বপদ প্রাধান্য। এটাও বিপরীত কথা, লেখা রাখো বিপরীত। লেখা হলে বলো আমাকে। হ্যাঁ, রিয়াদ হোসেন যে চারটি লিখেছে তাকে ধন্যবাদ। ওকে, তোমাকে শীতের ভিতরে একটা ঠান্ডা আইসক্রিম গিফট করব। রিয়াদ হোসেনকে শীতের মধ্যে একটা ঠান্ডা আইসক্রিম দেবো, খেয়ে ফেলবা। ওকে, লেখো তোমরা, ডান। আচ্ছা, সবাই লেখা হলে তা হয়েছে লিখে। একজন যদি বলে যে ভাই হয়েছে লেখা, তাহলে আমি মুছে ফেলবো। ঠিক আছে, একজন হওয়া মানে সবাই হওয়া, ঠিক আছে? তাহলে তোমরা মনে রাখবা যে বিপরীত সমাসের বিষয়টা বুঝবা। আচ্ছা, এখন খেয়াল করে দেখো যে তোমরা আবার লেখো খাতায়, একটু খিসখিস টাইপের দিয়ে নাও, স্টার দিয়ে লেখো যে সমাসের প্রতিটি হচ্ছে 5টি। বেসিক করতেছি, ক্লিয়ার? এখন মতো পড়া শুরু করি নাই। সমাসের প্রতিটি কয়টি? 5টি। আচ্ছা, এখানে আমার একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে, একটা প্রশ্ন লেখো, তোমার কোশ্চেনটা আবার অ্যান্সার করবা যে চট্টগ্রাম ভার্সিটি পরীক্ষা আসছে প্রতিটি শব্দের অর্থ কি? প্রতিটি শব্দের অর্থ কি? এটা একটা কোশ্চেন। এটা হলো চট্টগ্রাম ভার্সিটি কোশ্চেন, সবি কোশ্চেন মনে করো, সবির
এটা পরীক্ষা আসছে। তবে আবার একটা কোশ্চেন আসছে যে প্রতিটি বানানটা, প্রতিটি বানানটা এটাই সঠিক, লেখা রাখো সঠিক বানানটি আসছে, এটা আমাদের চবি। আচ্ছা, তোমরা হচ্ছে এই একটা কোশ্চেন আনসার করো যে প্রতিটি শব্দের অর্থ কি। সবাই এটা অ্যান্সার করো যে প্রতিটি শব্দের অর্থ কি। সমাসের প্রতিটি হচ্ছে 5টি, আমি বলে দিলাম 5টি, কিন্তু আমার কোশ্চেন হচ্ছে প্রতিটি শব্দের অর্থ কি। দেখো চবিতে কোশ্চেন করছে প্রতিটি শব্দের অর্থ কি, আর প্রতিটি বানানটা পরীক্ষা আসছে যে প্রতিটি বানানটা হয়তো 2টা দীর্ঘিকার দিবে, অথবা প্রথমটা দীর্ঘিকার দিবে, তারপরটা দীর্ঘিকার দিবে, এভাবে আর কি। লেখো ভাইয়া অপশন দেন না, অপশন হবে না ভাই। যারা ঢাকা বার্ষিক পরীক্ষা দিবা তাদের এখন কোনো অপশন নাই, অপশনের দিন শেষ হয়ে গেছে, বুঝছো। আর যদি না জানো তাহলে বলো জানো না। সমাস জিটিএনে কি আসবে, অবশ্যই আসতে পারে সমাস তো তোমার। শোনো, আরেকটা আমি কথা বলি, যেহেতু তোমাদের এই বছর তোমার ইন্টারমিডিয়েট পরীক্ষা হয় নাই, আর তোমাদের কিন্তু ইন্টার সিলেবাসের 4 নম্বর টপিক, 4 নম্বর যে তোমরা ব্যাকরণ পড়তে, 1 নম্বর পড়তে উচ্চারণ, 2 নম্বর ছিল আমাদের বানান, 3 নম্বর ছিল ব্যাকরণিক শব্দ শ্রেণী, ক্লিয়ার ভাইটা, যেমন উপসর্গ পড়ছি আমরা গত আগে ক্লাসে। আর 4 নম্বর ছিল হচ্ছে আমাদের সমাস, মানে শব্দ গঠনের ভিতরে এই ব্যাকরণ শব্দ শ্রেণী তোমার পথ প্রকরণ আছে, এটা আমরা সামনের ক্লাস পড়বো। শব্দ গঠনের ভিতর ছিল আমাদের সমাস ছিল, প্রকৃতি প্রত্যয় ছিল, উপসর্গ আমরা পড়ছি আগে। তাহলে পরীক্ষা আসতে পারে যে তোমার যেহেতু পরীক্ষা তোমার ইন্টারমিডিয়েট সিলেবাস ছিল যে ব্যাস বাক্য উল্লেখ করে সমাসের নাম লেখো, এখন আসতেই পারে তোমাকে একটা সমাস দিয়ে বলতে পারে যে এই সমাসের ব্যাস বাক্য কি, নাম লেখো। 2 মার্ক 3 মার্ক কোশ্চেন হতেই পারে, যেহেতু এই কোশ্চেনের পরীক্ষা তোমাদের হয় নাই, মানে ইন্টারমিডিয়েট পরীক্ষা হয় নাই, যার কারণে এই অপশনটা থাকতে পারে। আর বিসি সাহেব তো বলেই দিয়েছেন যে ইন্টারমিডিয়েট যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করা হবে, ক্লিয়ার এটা। এই কারণে তারা ফলো করবে আর তোমরা ফলো করবে না, তা হবে না। হ্যাঁ, জানি না। সুন্দর ভাই, তোমাদের আমার প্রতি আমার ভালোবাসা এখন সম্মান, ঠিক আছে, একদম সালাম। ওয়াহিদ সুলতানা কোচি, আচ্ছা মারিয়া আক্তার, যারা জানে না তারা শেষা বলে যে জানি না, এটা খুব ভালো। আর যারা অনেকে আছে দেখবে কি ফাট নেয়, হ্যাঁ তারা ফাট নেয়, ঠিক আছে, যে পারে না কিছু হুদাই ফাট নেয়, যে সব পারি, স্যারদের সমালোচনা করে। বর্তমান যুগে জ্ঞানটা অনেক কঠিন একটা বিষয় ভাই, ঠিক আছে, স্যারদের সম্মান করতে হবে, স্যারদের সম্মান না করলে পৃথিবীতে কেউ আগাতে পারবে না, বুঝতে পারছো। আর যে লেখক যেই বই লেখক না কেন, তুমি তার লেখার প্রতি সম্মান দেখাবা। অনেকে একটা বই হুদায় পড়ে কমেন্ট করে বলতে বই ভালো হয় না, এই হয় না, ওই হয় না, ঠিক আছে, এগুলো কখনো বলবো না, কারণ বইয়ের পিছনে অনেক পরিশ্রম দিতে হয়, ঠিক আছে। তোমার পিতামাতা যেমন তোমার প্রতি তোমার যত্নশীল, তোমার বাবা যেমন সংসারে পরিশ্রম করে তোমাদের টিকিয়ে রেখেছে, তেমনভাবে তোমাদের এই যে জ্ঞান আহরণ যে বিষয়টা, আমি আমার গুরু প্রদত্ত শিখছি, তোমরা আমার কাছ থেকে শিখবা, বা আমি আবার অন্যজনের কাছ থেকে শিখবো, এটা হচ্ছে মানে ধারাবাহিকতা। জীবনে শিখতে হবে, শেখার কোনো শেষ নাই। আর শিক্ষাটা হচ্ছে তুমি তোমার মতো নাও হতে পারে, কিন্তু তারপর তুমি না যে তাকে তুমি করবা, মানে বিদ্রুপ করা যাবে না। স্যারদের প্রতি সম্মান করতে হবে, আর পৃথিবীতে সবচেয়ে সম্মানীয় ব্যক্তি হচ্ছে স্যার। গুড। যারা বলছে জানি না তাদেরকে আমার প্রতি সম্মান। জানো না দেখে তো এখানে পড়তেছো না, আর জানলে কি পড়তে নাকি জানলে তো তোমরা নিজেরাই বসে যেতা। প্রতিটি শব্দের অর্থ কি আমি বলে দেবো, যারা লিখছো দেখো, সমাসের প্রতিটি 5টি। ওকে, এখান থেকে আমরা লেখা শুরু করি যে সমাসের প্রতিটি 5টি, প্রতি শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। এই যে জ্ঞান বা ধারণা বা পদ্ধতিও বলে অনেকে। তাহলে প্রতি শব্দের অর্থ কি, জ্ঞান বা ধারণা, মানে তুমি সমাস পারতে হলে তোমাকে 5টা জ্ঞান অবশ্যই থাকতে হবে। দেখো আমি কিন্তু ধাপ করে কিন্তু তোমাদের দ্বন্দ্ব সমাস পড়া শুরু করি নাই, সমাসের পিছনে কিছু কথা আছে সেগুলি অনেকে বলে না, এগুলো জানতে হবে তোমার। তা সমাসের প্রতিটি হচ্ছে কয়টা, 5টা। একটা হচ্ছে জ্ঞান ধারণা, মানে প্রতিটি মানে জ্ঞান বা ধারণা। আচ্ছা, এক নম্বর তোমার লেখো, যে আমি যেভাবে লিখেছি সেভাবে লিখবা। এক নম্বর লেখো তোমার পূর্বপদ বা প্রথম পদ, পূর্বপদ বা প্রথম পদ। 2 নম্বর লেখো তোমার পরপদ বা শেষ পদ বা উত্তর পদ, পরপদ, শেষ পদ বা উত্তর পদ। 3 নম্বর লিখবা, আচ্ছা 3 নম্বর হচ্ছে তুমি লিখবা ব্যাস বাক্য। কি বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। একটু সরে যাবো, সমস্যা, টেনশন করো না, আমি সরে যাবো, তোমরা লিখে নাও। আর 4 নম্বর হচ্ছে তোমার সমস্ত পদ। কি পদ,
সমস্ত পথ বা সমাস নিষ্পন্ন পথ বা সমাসবদ্ধ পথ। সমাসবদ্ধ পথ কত দূর গেছে, জায়গা আছে নাকি? হ্যাঁ আচ্ছা, জায়গা সমস্যা নাই। 5 নম্বরে লেখো পাঁচ নম্বর লিখবা জায়গা আছে, সমস্যা। হাতে লেখা খুব সুন্দর লিখতেছি আমি। হ্যাঁ কমেন্ট করো যারা দেখো। উম্মে মারিয়াম, তোমাকে আমার হৃদয়স্থল থেকে তোমাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা যে এই বইটা ইউনিট সুন্দর পড়বা। যে উম্মে বইটা বলছো যে তোমার বাংলা পাওয়ার বইটা খুবই অনেক ভালো, সুন্দর। ভালো জিনিসকে ভালো বলতে হবে, সাদাকে সাদা বলবা, কালোকে কালো বলবা। আচ্ছা, তো এখন তুমি লিখবা সমসমান পথ, সমসমান পথ বা সমাস পথ। সমাস পথ। একটু খাতা উঠাও, উঠানো হলে বলো আমাকে, একটু কমেন্টে বলো, দেন আমার উঠানো শেষ। সমাস পথ, সমসমান পথ বা সমাস পথ। ডির জন্য। হ্যাঁ আচ্ছা, যারা যারা ফার্স্ট ক্লাস করতেছো এটা হচ্ছে তোমার সব ইউনিটের জন্য, কারণ সমাস বি সি ডি সব ইউনিট লাগে। আর জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও তো সে কারণে লাগবে। সায়েন্সের ছেলে মেয়েদেরও তোমার সমাস পরীক্ষা আসে 2-3 মার্কের। শেষ অনেক। আচ্ছা, এই ক্লাস হচ্ছে আমাদের স্বপ্ন পূরণ গ্রুপে পাবেন আপনারা। ওকে হয়েছে, গুড। আচ্ছা কথা বলতে দেখো যে এখানে হচ্ছে তোমার সমাসের যে বিষয়টা সেটা হচ্ছে কি 5টা ফ্যাক্টর উপর নির্ভরশীল। একটা হচ্ছে তোমার পূর্বপদ, পরপদ। পূর্বপদ বা প্রথম পদ, পরপদ বা শেষ পদ বা উত্তর পদ। উত্তর মানে এখানে কিন্তু অ্যান্সার পথ না বা দক্ষিণ পথ না। উত্তর পথ মানে পরবর্তী, পোস্ট গ্রাজুয়েশন বলি আমরা, স্নাতকোত্তর মানে কি যুদ্ধোত্তর, যুদ্ধের পরবর্তী ধাপ। তার মানে কি এই উত্তর দিয়ে পরই বোঝায়। ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য। দেখো সমাসের আবার বিপরীত মানে শব্দ হচ্ছে তোমার বিগ্রহ, মানে যে কি সমাস যেহেতু মিলন, আর বিগ্রহ মানে কি দ্বন্দ্ব। সমাস বাক্য সমস্ত পদ, সমাস নিষ্পন্ন পদ বা সমাসবদ্ধ পদ, সমাসমান পদ বা সমাস পদ। ওকে, এখান থেকে আমরা হচ্ছে প্রথমগুলি কাউন্ট করি। পূর্বপদ, পরপদ, ব্যাস বাক্য, সমস্ত পদ, সমসমান পদ। ঠিক আছে। আচ্ছা, যাদের খাতা একদম শেষ হয়ে গেছে তারা নতুন একটা পেজে যাও। যারা মাস পয়েন্টে আছো তারা মাঝেই থাকো। যাদের খাতা শেষ তারা নতুন পেজে যাও, একদম নতুন পেজ। আচ্ছা, যাদের খাতা শেষ হতে পারে তারা একটু নতুন পেজে যাবা। ওকে, এখন দেখো খেয়াল করো, একটা বাক্য লিখতে হবে তোমাদের। লেখো ঘরে, আমি যেভাবে লিখেছি সেভাবে লিখবা। ঘরে আশ্রিত থাকে যে জামাই, এটা মনে করো ঘর জামাই। কি জামাই? ঘর জামাই। ওকে, ঘর জামাই। ঘরে আছে থাকে যে জামাই তার নাম হচ্ছে ঘর জামাই। হ্যাঁ এটা লেখো একটু খাতায়, ঘর জামাই। আচ্ছা মনে করো এটা হচ্ছে একটা ঘর। ওকে, ঘর, এর ভিতর আশ্রিত তাকে দিয়ে দিলাম একটা জামাই একা দিলাম মনে করো। ঠিক আছে, হ্যাঁ তো ঘর জামাই। ঘরে আছে থাকে যে জামাই তার নাম কি? ঘর জামাই। এখন হচ্ছে এই যে বাক্যটা লিখছি, এই বাক্যটা হচ্ছে প্রথমে তুমি সুন্দর করে লিখবে আমার মতো। আমি যেভাবে ঠিক সেভাবে লিখবো, আমাকে কপি করবো। এখানে লেখো পূর্ব পথ। কি পথ? পূর্ব পথ মানে বাক্যের পূর্বে আছে। আর জামাইটা এখানে লিখে রাখো পরপথ। পরপথ। আচ্ছা দেখো খেয়াল করো, ঘরের আশ্রিত থাকে যে জামাই, এখানে ঘরটা হচ্ছে কি পূর্ব পথ আর জামাইটা কি পরপথ। আচ্ছা, আর এই দেখো এখানে দেখো খেয়াল করো যে আমাদের যদি পুরো বাক্যটা বোঝায় যে ঘর থেকে শুরু করে একদম জামাই পর্যন্ত, তাহলে সেই বাক্যটা হবে কি আমাদের ব্যাস বাক্য। কি হবে? ব্যাস বাক্য। ব্যাস বাক্য। আচ্ছা একটু বোঝাই দিই, তুমি খেয়াল করে দেখো যে এই ঘরে আসে থাকে যে জামাই, এটা মনে করো আখ। তোমরা আখ খাও না অনেকেই, যে শরবত খাও, আখের শরবত। আর এই সমান সমানটা হচ্ছে আমাদের এখানে মনে করো মেশিন।
আখের যে মেশিনের ভিতরে আমরা এই যে আখটা দিয়ে দিই না, তখন সেখান থেকে কি বাড়ায়, শরবত বেরো না। এই ঘরদামা এটা মনে করো একটা শরবত টাইপের, এটা গ্লাস আগে দিলাম, এটা একটা শরবত, ঠিক আছে। তাহলে দেখো খেয়াল করো যে এই পুরা বাক্যটাকে যখন বোঝাবে তখন সেটা কি হবে, ব্যাস বাক্য হবে। এই বাক্যটাকে ভেঙে চলে আমি যে সর্বস্বরূপ যে শব্দটা পাবো তার নাম হচ্ছে সমস্ত পদ। এই ঘরদামা এটাকে সমস্ত পদ, সমস্ত পদ, সমস্ত পদ। আখের শরবতের ভিতরে সব আখের গুণাগুণ থাকে না, তেমনি ভাবে এই ঘরদামের ভিতরে কিন্তু আমাদের ব্যাস বাক্যের সমস্ত বিষয়গুলো এখানে আছে, তার নাম হচ্ছে কি, সমস্ত পদ। আর এই দেখো লেখা আছে আশ্রিত থাকে আর যে, এই যে বাক্যের ভিতরে প্রত্যেকটা, তোমরা জানো যে বাক্যের অন্তর্ভুক্ত প্রত্যেকটা শব্দ কিনা একটা পদ। তাহলে এই যে আশ্রিত থাকে যে, এই আশ্রিত থাকে আর হচ্ছে কি যে, এরা হচ্ছে আমাদের সমস্যমান পদ। কি পদ? সমস্যমান পদ। এখন তুমি খেয়াল করে দেখো যে এই যে ঘরেটাও কিন্তু আমাদের সমস্যমান পদের মধ্যে পড়ে, কারণ কি ঘরটাও তো একটা শব্দ, জামাইটাও তো একটা শব্দ, তাহলে এই ঘরেটাও আমাদের সমস্যমান পদের মধ্যে পড়ে, জামাইটাও আমাদের সমস্যমান পদের মধ্যে পড়ে। ক্লিয়ার? কিন্তু এখানে একটা কথার প্যাচ আছে, প্যাচটা কি দেখো, খেয়াল করো একটু। এখন তোমরা লেখো না, একটু আমার কথা শুনে নাও, বুঝে নাও, তারপর তোমরা লেখো, আমি টাইম দিব। যে ঘরে হচ্ছে কি পূর্বপদ, জামাইটা কি পরপদ, বাক্যের অন্তর্ভুক্ত প্রত্যেকটা পদই সমসমান পদ, এটাকে ভেঙে চড়ে সর্বস্বরূপ যা পেলাম তার নাম কি, সমস্ত পদ। এখন দেখো যে ঘরেটাও সমসমান পদ, কিন্তু এখানে একটা কথা আছে, কথাটা কি, আশ্রিত পদটা সমসমান পদ, কিন্তু এই আশ্রিত পদকে কি আমরা পূর্বপদ বলতে পারবো? অবশ্যই পারবো না, কারণ এটা পূর্বে নাই। থাকে ওটা কিন্তু সমসমান পদ, কিন্তু থাকে শব্দটাকে কি আমি পরপদ বলতে পারবো? পারবো না। তাহলে এখান থেকে একটা কথা আছে, দেখো সকল, আমার সাথে একটু বলো, সকল পূর্বপদ, সকল পূর্বপদ পরপদ সমসমান পদ, মাগার সকল সমসমান পদকে পূর্বপদ বা পরপদ বলা যায় না। এ কথাটা বুঝছো কে কে? দেখো কি পড়াইতেছি। ওকে, তোমরা জিনিসটা বুঝতে পারছো মনে হয়, যে আমরা ঘরেটাকে পূর্বপদ বলতে পারবো, জামাইটা পরপদ, কিন্তু আশ্রিত থাকে যে, এগুলি সমসমান পদ। আচ্ছা, ও বুঝেছি। আচ্ছা, অনেকে বলছে ভাই আবার একটু বলেন। মাগার হাহা ডিপজল ভাই, ভালো, সুন্দর তো ওটা। আচ্ছা, আমি আবার একটু বলে দিই। এই দেখো খেয়াল করো যে ঘরটা পুরো পদ, জামাইটাও আমাদের পরপদ, কিন্তু এই জামাইটা হচ্ছে সমসমান পদ, ঘরটাও আমাদের সমসমান পদ, কিন্তু এই ঘরটাকে কি আমি, এই খেয়াল করে দেখো, এটা তো আমাদের সমসমান পদ, আশ্রিত সমসমান পদ, কিন্তু আশ্রিত পদকে তো আর পূর্বপদ বলা যাবে না। এখানে বলতেছি যে সকল পূর্বপদ পরপদ সমসমান পদ, কিন্তু সকল পূর্বপদ বা পরপদ সমসমান পদ, কিন্তু প্রত্যেকটা সমসমান পদকে তুমি তো পূর্বপদ পরপদ বলতে পারবে না, এটা বুঝেছি। ওকে, বুঝছি। আচ্ছা, বুঝছি ভাই, গুড, ঠিক আছে। তোমাদের বেসিক ক্লিয়ার হয়ে গেছে ভাই, একদম বেসিক পুরো কনসেপ্ট ক্লিয়ার। এই যে মনে করো আমরা প্রায় আধা ঘন্টার মতো পড়লাম, কয় মিনিট পড়ছি টোটাল? হ্যাঁ, আধা ঘন্টায়। এই আধা ঘন্টা হচ্ছে বেসিক ক্লিয়ার করছি ভাই, এতক্ষণ কিছু পড়ায় নাই, যে এখন হচ্ছে মূল তাফসিরে যাবো। এখন হচ্ছে তোমাদের বেসিক ক্লিয়ার হয়ে গেছে, তোমরা খাতায় নতুন করে টাইটেল লিখবা, লেখো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস, সবাই লেখো দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব সমাসের যে মূল ফ্যাক্টরটা সেটা লেখো তোমরা, লিখবা। ওকে, লেখো একটা মধ্যে লেখো দ্বন্দ্ব সমাস। রোমান সংখ্যা লেখো যে ব্যাস বাক্যে তিনটি অব্যয়, তিনটি অব্যয় ও এবং আর, ব্যাস বাক্যে তিনটি অব্যয় ও এবং আর থাকবে, ব্যাস বাক্যে তিনটি অব্যয় ও এবং আর থাকবে। আচ্ছা, 2 নম্বর লেখো যে উভয় পদের অর্থ প্রাধান্য পাবে। ব্যাস বাক্যে তিনটি অব্যয় ও এবং আর থাকবে, আর উভয় পদের অর্থ প্রাধান্য পাবে। দেখো উদাহরণ দেখো, খেয়াল করো যে জায়া ও পতি, এর অর্থ হচ্ছে দম্পতি। জায়াপতি মানে কি? দম্পতি। এটা কিন্তু তোমার ইন্টারমিডিয়েটে ঢাকা বোর্ডে সম্ভবত 16 সালে বা 18 সালের দিকে আসছে,
দম্পতি সমাসটা কি সমাস? আচ্ছা, জায়া আপত্তি কি হবে? দম্পতি। এটা হচ্ছে আমার দ্বন্দ্ব সমাস, কারণ দেখো জায়া আপত্তির মধ্যেই দম্পতি আছে, মানে স্বামী স্ত্রীর কথা বলছে এখানে। আর এটা লেখা থাকো তোমার পিতা ও মাতা, পিতা ও মাতা সমান হচ্ছে পিতা মাতা। খেয়াল করে দেখো, পিতা ও মাতা সমান হচ্ছে কি পিতা মাতা। তাহলে পিতা ও মাতা, পিতা মাতা, দেখো পিতাও এখানে বহাল আছে, মাতাও বহাল আছে, মাঝখানে আমাদের ও আছে, ওটা হচ্ছে আমাদের কি বলতো এখানে অব্যয়। তাহলে এই ধরনের থিমে যেটা আসবে সেটা হচ্ছে কি দ্বন্দ্ব সমাস হবে। তো দ্বন্দ্ব সমাসের কিছু ভাগ আছে, সেগুলো আমরা জানবো। এটা লিখে নাও। আর লেখার পর লেখো বিভিন্ন অর্থে দ্বন্দ্ব সমাস। মুছে ফেললাম। লেখো বিভিন্ন বিভিন্ন অর্থে দ্বন্দ্ব সমাস, এটা একটা টাইটেল দেবা। আচ্ছা, 1 নম্বরে লেখো মিলনার্থে। মিলনার্থে, আচ্ছা মিলনার্থে ব্যাস বাক্য তৈরি করতে হবে, যা শুধুমাত্র উদাহরণটা লিখলে হবে। মিলনার্থে, মিলনার্থে হচ্ছে যাদের মধ্যে একটা রিলেশন আছে। তুমি বলি দাদা দাদি, নানা নানি, কাকা কাকি, খালা খালু, মামা মামি, চাচা চাচি, ফুফা ফুফি, সব এই সিস্টেমে যা আছে সবই আমাদের মিলনার্থে। ভাই বোনও মিলনার্থে, ভাই বোন, একটা হাইফেন দেবা, ভাই বোন ভাই বোন, ঠিক আছে, ভাই বোন। তারপর লেখো তোমার ভাই বোন, দাদা দাদি লেখো, দাদা দাদি, দাদি বা রস্বীকার দিলে হবে, সমস্যা নাই, দাদা দাদি। 2 নম্বর লেখো তোমার, একটু বলে দেই, বিরোধার্থে। বিরোধার্থে, বিরোধার্থে, ওকে। বিরোধার্থে হচ্ছে তোমার যেগুলির মধ্যে দ্বন্দ্ব আছে, মানে কি মানে তোমার কি বলে এই তোমার কাটাকাটি সম্পর্ক, মারামারি কাটা সম্পর্ক, ঠিক আছে। লেখো দা কুমড়া। দা কুমড়ার পরীক্ষা আসে, দ্বন্দ্বটায় বিরোধার্থে 3টা স্টার দিয়ে রাখবা, এটা পরীক্ষা আসে। দা কুমড়া। তারপর লেখো অহিনকুল। অহিনকুল, হাইফেন দেবে জায়গা, হ্যাঁ হাইফেন। অহিনকুল। সাপে নেউলে। সাপে নেউলে, আচ্ছা সাপে নেউলে। তারপর দেখো খেয়াল করো কাশ হিরক। কাশ হিরক, হিরক হিরক, এগুলো হচ্ছে আমাদের সবই বিরোধার্থে। কেন বলি দেখো, কাশ হিরক পরীক্ষাটা আসে। কাশ হিরক হচ্ছে সাহিত্যের খেলা গল্পে প্রমোদ চৌধুরী ব্যবহার করে শব্দটা। সে বলছে যে কাশ ও হিরক সমগোত্রীয় থেকে আসলেও তাদের মধ্যে বিরোধ সম্পর্ক। এই হীরা টুকরা দিয়ে কাজকে কাটা হয়, এই কারণে বিরোধ সম্পর্ক। দা কুমড়া বিরোধ সম্পর্ক। সাপের নেউলে, অহিনকুল, এগুলো আমাদের বিরোধ সম্পর্ক, কারণ সাপের সাথে তো বেজির তো ভালোবাসার কোনো সম্পর্ক নাই, তাদের সাথে বিরোধ সম্পর্ক, দেখলে মারামারি করতে চায়, বিরোধার্থে। 3 নম্বর লেখো সমার্থক অর্থে। সমার্থক, সমার্থক অর্থে। সমার্থক অর্থে যেগুলো হচ্ছে প্রায় সমার্থক, সমার্থক, ওকে। সমার্থক দেখো, প্রায় সমার্থক বলতে কি দেখো, কাপড় চোপড়, কাপড় চোপড়, বইপত্র, অনেক লেখা আছে, আমরা 2-1টা উদাহরণ দিয়ে বিষয়টা বুঝে রাখবো। কাপড় চোপড় বইপত্র, হাইফেন দিবা, কাপড় চোপড় বইপত্র। তারপর হাট বাজার, হাট এবং বাজার একই বিষয় আর কি, হ্যাঁ, হাট বাজার। আচ্ছা, 4 নম্বর লেখো অঙ্গবাচক অর্থে। অঙ্গবাচক, এই যে আমাদের শরীর অঙ্গবাচক লেখা, হাত পা, হাত পা, নাক কান, নাক কান, এগুলি আমাদের পার্থিব জীবনে আমরা সবচেয়ে সমাসটা বেশি ব্যবহার করি, সমাসবদ্ধ শব্দ ব্যবহার করি বেশি আমরা। দেখো খেয়াল করো, হাত পা, নাক কান। 5 নম্বর লেখো ক্রিয়া অর্থে। ক্রিয়া মানে ভার্ব অর্থে। ক্রিয়া মানে VERB, ভার্ব। এটা ক্রিয়া অর্থ হয়, ভার্ব অর্থে লিখে রাখো, আমি ইংলিশে লিখে দেবো। ভার্ব অর্থে যেগুলি হয় সেটা হচ্ছে লেখো আসা যাওয়া। আসা ও যাওয়া, তার মানে কি ভাই, আসা যাওয়া, আসা যাওয়া, ধরা মারা, ধরা মারা, এগুলি আমাদের সব ভার্ব। 6 নম্বর লেখা রাখো সর্বনাম অর্থে। সর্বনাম অর্থে, সর্বনাম কি বলতো, প্রোনাউন। প্রোনাউন অর্থে যেগুলি ব্যবহার করা হয়, যখন যা তা, যা তা, যিনি তিনি, যা তা, যিনি তিনি, যেমন তেমন, এই বিষয়গুলি আসবে। আচ্ছা, 6 পর্যন্ত লেখো, তারপরে আবার লেখাবো আমি। মশা মাছি, ইয়েস। স্পষ্ট বোঝা যাচ্ছে না মানে কি কয়, তো অনেক সুন্দর বোঝা যাচ্ছে। ঘুম ধরতেছে, যে ঘুম ধরতেছে সে জেগে থাকো।
আচ্ছা, বিরোধার্থে ভাই বোন দাদা দাদি, বিরোধার্থে কত সুন্দর করে লিখতেছি। ক্রিয়া অর্থে হচ্ছে আসা যাওয়া, ধরা মারা। সর্বনাম অর্থে হচ্ছে তোমার প্রোনাউন বা যা তা, যিনি তিনি। হ্যাঁ, খাতায় নোট নাও ভাই, খাতায় নোট নিতে হবে, খাতায় নোট ছাড়া তো কাজ হবে না। সবাই হচ্ছে লেখাটা। সবার লেখা হলে তোমরা এটাই করো যে মুছে ফেলে হয়েছে, গুড। একজন বললেই হবে, যদি ভাই হয়ে গেছে ঠিক আছে, তাহলে আমরা মুছে ফেলবো। 6 পর্যন্ত পড়ছি, এখানে 10টা পয়েন্ট হবে, 10টা পয়েন্ট ধরে লিখে দেবো আমি। আচ্ছা, মুছে ফেললাম। 6, সর্বনাম অর্থে বলছি 6। 7 নম্বর লেখো তোমার ক্রিয়া বিশেষণ অর্থে। ক্রিয়া বিশেষণ মানে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অর্থ হয় ড হবে, এটা কি লিখলাম, অ্যাডভার্ব অর্থে ব্যবহার হয়। বলছিলাম তোমার যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, তুমি হাতে আমাতে দেখা হয়েছিল, ঠিক আছে। তো যেতে যেতে দেখো আস্তে আস্তে, আস্তে আস্তে, আস্তে আস্তে বা আস্তে ধীরে, ধীরে সুস্থে হয় ধীরে, ধীরে ধীরে, এই টাইপের যা আছে আমাদের সবই কী হবে বলতো, ধীরে ধীরে। এগুলো হয়তো ক্রিয়া বিশেষণ অর্থে, অ্যাডভার্ব অর্থে। 8 নম্বর লেখো তোমার বিপরীতার্থে, বিপরীত শব্দ, বিপরীত, বিপরীতার্থে, বিপরীতার্থে লেখো। বিপরীতার্থ হচ্ছে আমাদের আছে যেগুলো হচ্ছে বিপরীত শব্দ, যেমন স্বর্গ নরক লেখো, স্বর্গ, স্বর্গ নরক, স্বর্গ বা স্বর্গ নরক, ঠিক আছে। আচ্ছা, তারপর তোমার লেখো রাত দিন, রাত দিন, রাত দিন। 9 নম্বর লেখো তোমার বিশেষণ অর্থে, বিশেষণ, অ্যাডজেক্টিভ অর্থে, অ্যাডজেক্টিভ অর্থে দেখো যেগুলো ভালো মন্দ, ভালো মন্দ, ভালো মন্দ, দোষ গুণ, এগুলো লিখে রাখো, অ্যাডজেক্টিভ অর্থে আসছে। আচ্ছা, 10 নম্বর হচ্ছে তোমার লেখো বহুপদী দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব বলতে একসাথে অনেকগুলো শব্দ আছে, লেখো সাহেব বিবি গোলাম, সাহেব বিবি গোলাম, সাহেব বিবি গোলাম, তেল নুন লাকড়ি, নাক কান গলা, এতে অনেকগুলো আসে, একসাথে আসবে, সেগুলো হচ্ছে আমাদের কি বহুপদী দ্বন্দ্ব হবে। তো এরই মধ্যে দিয়ে আমাদের বিভিন্ন অর্থে দ্বন্দ্ব সমাস শেষ হয়ে গেল। এখন দ্বন্দ্ব সমাসে আরও পার্ট আছে, সেগুলি জানবো। সবাই একটু তুলে নাও তাড়াতাড়ি, মুছে ফেলবো আমি, মুছে ফেললাম। হ্যাঁ, বহুপদী দ্বন্দ্ব, সাহেব বিবি গোলাম, মুসলাম ভাই, ওকে। আচ্ছা, এখন হচ্ছে তোমার যে লিখবা অলুক দ্বন্দ্ব লেখো, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব সমাস। এটা পরীক্ষা আসে, এটা 3টা স্টার দাও, 3 স্টার দিয়ে রাখো, এটা পরীক্ষা আসে অলুক দ্বন্দ্বটা। এই অলুক হচ্ছে তোমার, অলুক শব্দের অর্থ যা লোপ পায় না, যা লোপ পায় না। এই যা লোপ পায় না মানে এটা হচ্ছে তোমার বিভক্তি লোপ পায় না, মানে যা লোপ পায় না শব্দের অর্থটা হচ্ছে অলুক দ্বন্দ্ব, মানে যেখানে বিভক্তিটা বহাল থাকবে তার নাম হচ্ছে অলুক দ্বন্দ্ব। তো এখন হচ্ছে দেখো বিভক্তি লোপ পায় না, কি লোপ পায় না বলতো, বিভক্তি। এই বিভক্তি হচ্ছে তোমার জানতে হবে, বিভক্তিগুলো আমি একটু খাতায় লিখে দিই, লিখে নাও যে প্রথমা, শূন্য স্বরে অ স্বরে, এগুলো মুখস্থ করবে এখনই, এখন ক্লাসে মুখস্থ করবে, কারণ কি তোমার আগামী পর্বে যে আমাদের আছে তৎপুরুষ সমাস আছে, সেটা লাগবে, কাজে লাগবে। এরপর আমি ডিসপ্লে দিয়ে দিলাম প্রথমা, দ্বিতীয়া, দ্বিতীয়া কে রে, কে রে, তৃতীয়া লিখে রাখো, তৃতীয় একবার দ্বারা দিয়ে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক দেখো তৃতীয়া। চতুর্থী লেখো, আমি যেগুলো সেভাবে লেখো, এখানে আমি আবার কিছু উদাহরণ দিব। দেখো চতুর্থী লেখো, এখন মুখস্থ করে ফেলবা, কে রে, উদ্দেশ্য, উদ্দেশ্য নিমিত্ত, নিমিত্ত বা জন্য, উদ্দেশ্য নিমিত্ত জন্য, কে রে। পঞ্চমী লেখো হতে থেকে, হতে থেকে, থেকে একটা চেয়ে, হতে থেকে চেয়ে।
হতে থেকে যে ষষ্ঠী লেখো, ষষ্ঠী হচ্ছে র এবং এর, খাতায় এখন দ্রুত লিখে রাখো। আর হচ্ছে সপ্তমী, সপ্তমী হচ্ছে তোমার এ অন্তস্থ তে, এ অন্তস্থ তয়কারের তে, জাস্ট লিখে রাখো, এবার লেখো। হতে পারে, এটাও বিপরীতার্থ হতে পারে, সমস্যা নাই। বিপরীতার্থে বিশেষণটা যদি আসে তাহলে একই হবে। ওঠাও। আর এটা এখন মুখস্থ করে ফেলো। প্রথমা হচ্ছে শূন্য স্বরে বিভক্তি, দ্বিতীয় কে রে, তৃতীয় হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থ হচ্ছে কে রে উদ্দেশ্য নিমিত্ত জন্য, পঞ্চম হচ্ছে হতে থেকে চেয়ে, ষষ্ঠী হচ্ছে র এর, আর সপ্তম হচ্ছে এ অন্তস্থ তয়কারের তে। জাস্ট লেখো। এ অন্তস্থ তয়কারে তে, এই অন্তস্থ তয়কারিতে লেখো। এখন দেখো এটা লেখা হয়ে গেছে না, এখন আমরা পরে আসি। দেখো এখন আবার আমার দিকে তাকাও, সুন্দরভাবে দেখো, ঠান্ডা মাথায় দেখো, খুব ভালোভাবে দেখো যে এখানে বলছে বিভক্তি লোপ পাবে না। দেখো খেয়াল করো যে দেশে ও বিদেশে, এ অর্থ তোমার দেশে বিদেশে, দেশে বিদেশে। দেখো খেয়াল করে একটু বোঝাই দেই যে দেশে বিদেশে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের একটা একার আছে না, এখানে কিন্তু আমাদের একার আছে, মানে বিভক্তি। এই যে একার কিন্তু আমাদের সপ্তমী বিভক্তি, এটা একারটা। আর দেশে বিদেশে দেখো এখানে একারটা বহাল আছে, এখানে একারটা বহাল আছে, মানে একারটা বাদ হয় নাই, এই সপ্তমী বিভক্তিটা বাদ হয় না। যদি কোনো এই বিভক্তিটা বাদ না হয় তার নাম হবে কি বলতো, অলুক দ্বন্দ্ব সমাস হবে। ঠিক আছে, অলুক দ্বন্দ্ব সমাসে যদি বিভক্তি লোপ না পায় তার নাম অলুক দ্বন্দ্ব হবে। তারপর তোমরা উদাহরণ কয়েকটা লিখে রাখো, আমি বলে দিই, তোমরা খালি উদাহরণগুলো লেখো, ব্যাস বাক্য লিখতে হবে না। দেখো জলে স্থলে, জলে স্থলে, জলে স্থলে, ঠিক আছে, জলে স্থলে। তাহলে দেখো দুধে ভাতে, দুধে ভাতে। একটু বুঝে না, দেখো খেয়াল করো যে আমাদের ভারতচন্দ্র রায় গুণাকার বলছে না যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এখন তো অনেকে অনেকে যদি বলে যে আমার সন্তান যেন থাকে দুধ ভাত, শব্দ হয়েছে, হয় নাই। আমার সন্তান যেন থাকে দুধ ভাত, ঠিক আছে। কিন্তু আর বলতো আমি দুধ ভাত খাবো, তাও হবে। কিন্তু তুমি যদি বলো আমার সন্তান যেন থাকে দুধ ভাত, হবে না, কারণ এখানে একারটা বহাল থাকবে। এর নাম হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। দুধে ভাতে, দেখো ঘরে বাইরে, ঘরে বাইরে। আমি ক্লাসে যে উদাহরণগুলি দেবো সেই উদাহরণগুলি থেকে পরীক্ষা কমন আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। ঘরে বাইরে, তারপর তুমি লিখে রাখো তোমার দেশে বিদেশে, ঘরে বাইরে, দুধে ভাতে, মায়ে ঝিয়ে, মায়ে ঝিয়ে, যশকা ঝি অন্তঃসাকার ঝিয়ে। এই মায়ে ঝিয়েটা তোমার হচ্ছে এই এইচএসসি পরীক্ষা আসে, এইচএসসি পরীক্ষা ঢাকা বোর্ডের পরীক্ষা আসছে, মায়ে ঝিয়ে। আচ্ছা, তারপর দেখো আরও আছে আমাদের হাতে কলমে, হাতে কলমে, দেখো একার আছে। তারপর তোমার হচ্ছে হাতে কলমে, মায়ে ঝিয়ে, দুধে ভাতে, তেলে বেগুনে জেলে উঠলাম। যে বলা যে স্যার কি বলে, আমি তার সাথে রাগ করে তেল বেগুন জ্বলে উঠলাম, হবে তেল বেগুন জ্বলে উঠলাম না, তেলে বেগুনে জ্বলে উঠলাম, তেলে বেগুনে, তেলে বেগুনে। এই বিষয়গুলি হচ্ছে আমাদের অলুক দ্বন্দ্ব। এখানে উদাহরণগুলি লিখে রাখো সুন্দর করে, লেখা হলে বলো। তারপর পরের টপিকে যাব। দুধ ভাত, হ্যাঁ। জলে স্থলে, হাতে কলমে, তেলে বেগুনে, বেগুনে, ঘরে বাইরে, মায়ে ঝিয়ে। ঠিক আছে, লেখো। এটা লেখা হলে বলো আমাকে। আচ্ছা, আর তোমরা এই করো না, করো আমাদের স্বপ্নপুর গ্রুপে তোমরা এই করবা, এই যে এটা ফুল ক্লাস করে ছবি পাঠাবা। গাছে পাকা, আসবো, ও পাকাপাকির দিকে আসবে একটু পরে। হ্যাঁ ভাইয়া, অলুকটা বুঝাবেন। আচ্ছা, অলুক মানে কি, যা অলুক শব্দের অর্থ হচ্ছে যা লোপ পায় না, যা লোপ পায় না তাকে বলা হয় কথা প্রকাশ কি বলতো, অলুক। আর যা লোপ পায় না বলতে কি বোঝায়, মানে সমাসের ফ্যাক্টরে যা লোপ পায় না তা হচ্ছে বিভক্তি লোপ পাবে না। আর বিভক্তিটা আমি এখানে ডিসপ্লে দিয়ে দিছি, কারণ ভবিষ্যতে আমাদের বিভক্তি লাগবে, যার কারণে আমি এখানে পড়ে ফেলাম, ঠিক আছে। আর তোমরা দেখতে পেলা যে একারটা আমাদের সপ্তম বিভক্তি, এখানে দুধে ভাতে দুধ ভাত হয় নাই, দুধে ভাতে দুধে ভাতে বহাল আছে, এখানে একারটা লোপ পায় নাই, যার কারণে নাম হচ্ছে কি বলতো, অলুক দ্বন্দ্ব। আচ্ছা, অলুক দ্বন্দ্ব শেষ, খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে। সমাস আজীবনের জন্য পড়াই দেবো, একদম আজীবনের জন্য। আর পৃথিবীতে আর তোমার সমাস পড়ার কিছু থাকবে না এখানে, ঠিক আছে। যেখানে যা পড়বো 100% পড়বো। আচ্ছা, দেখো এক শেষ দ্বন্দ্ব, কয় শেষ দ্বন্দ্ব,
এক শেষ দ্বন্দ্ব, এক শেষ দ্বন্দ্ব, এটা অনেকে আজকে নতুন নাম শুনতে পারছো, এক শেষ দ্বন্দ্ব। এক শেষ দ্বন্দ্ব যে বিষয়টা লেখো যে সমস্ত পদে ব্যাস বাক্যের মূল শব্দটি প্রতীয়মান হবে, মানে মোট কথা হচ্ছে কি যে তুমি তো এখন বুঝে গেছো। আমি তোমাদের হঠাৎ করে যদি পড়াতাম যে সমস্ত পদে ব্যাস বাক্য, তোমার বুঝতে না যে আসলে সমস্ত পদের জিনিসটা কি, ব্যাস বাক্য কোথা থেকে আসে। তাহলে সমস্ত পদে ব্যাস বাক্যের মূল শব্দটি প্রতীয়মান হবে, তাহলে এর নাম হচ্ছে কি আমাদের এক শেষ দ্বন্দ্ব। ক্লিয়ার এটা? আর বাকি পদগুলি লোপ পাবে, বাকি পদ বাদ যাবে। লেখো বাদ যাবে, এত লোপ পাওয়া ভালো লাগে না, বাদ যাবে। দেখো আমি উদাহরণ দেবো, বুঝি বললাম যে সে তুমি ও আমি, লেখো সে তুমি ও আমি। দেখো সে তুমি ও আমি, এটা হচ্ছে হয়ে গেল আমরা, কিরা আমরা। এখন তুমি বলো যে ভাই এখান থেকে আমি সে তুমি ও আমি, এখানে যে আমি সত্তার ভিতরে এখানে আমরা হয়েছে। এখন সে আর তুমি বাদ গেছে, তুমি তো বলা হয় যে সে তুমি ও আমি, এখানে আমরা সেমার বলবো, হবে না। সেমার বললে হবে না, সে মোরা হবে না, বা তে মোরা হবে না, ঠিক আছে, এটা আমরা হয়ে গেছে। তুমি সে তুমিও আমি কি হবে, আমরা। তারপর আপনি তোমরাও তোমরা আপনারা, এই বিষয়গুলো আছে যে এখান থেকে সেটা আর তুমি পটটা বাদ দিয়ে আমিটা বহাল আছে, এর নাম হচ্ছে এক শেষ দ্বন্দ্ব। এই এক শেষ দ্বন্দ্বটা পরীক্ষায় আসে, বেশি একটা আসে না, মাঝে মাঝে আসতে পারে। এখন দ্বন্দ্ব সমাসে আজীবন শেষ, দ্বন্দ্ব সমাস এখানে পড়ার কিছু না, একদম পুরা পড়াই দিচ্ছি ভাই। বাংলা ক্লাসে বাংলিশ লিখেন কেন আপনারা, উদাহরণগুলো পড়েন কষ্ট হয়। ও আচ্ছা আচ্ছা, দেখো দেখো আচ্ছা, বুঝতে হবে না, ছবি তুলে গ্রুপে দিতে পারবে না তোমরা, থাক। আচ্ছা এটা লেখো, দেখা শেষ, দ্বন্দ্ব সমাস শেষ। এখন হচ্ছে আমরা কর্মধারায় যাবো, কর্মধারয় মুছা ফেললাম। কর্মধারায় তো আমাদের উটি আসবে, অনেক কিছু আসবে, কর্মধারার সময় পরীক্ষা আসে খুব। লেখো কর্মধারার সমাসটার নিজস্ব কোনো প্রকারভেদ নাই। দেখো আমি তোমাকে বলি যে আমাদের তৎপুরুষ সমাস হচ্ছে 9 প্রকার, বহুব্রীহি সমাস হচ্ছে 8 প্রকার, আর কর্মধার সমাসে নির্দিষ্ট কোনো প্রকারভেদ নাই, কিন্তু একটা প্রকারভেদ পড়ানো হয়। তবে আমি বলবো না যে সমাস এত প্রকার, এটা বলা যাবে না। তুমি জাস্ট লেখো কর্মধারয়, কর্মধারয়। কর্মধারয় লিখে আমার মতো করে দাগ দেবা, আমি যেমনি লিখছি আমি লিখবা। প্রথমে লেখো রূপক কর্মধারয়, রূপক কর্মধারয়, রূপক কর্মধারয়। 2 নম্বর লেখো তোমার মধ্য পদলোপী, মধ্য পদলোপী কর্মধারয়। উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়। আর হচ্ছে আমাদের সাধারণ গুণবাচক কর্মধারয়, সাধারণ গুণবাচক কর্মধারয়। এ হচ্ছে আমাদের 5টার মতো আছে, একটু লিখে নাও, শর্ট হয় এটা। ওকে, সাধারণ গুণবাচক কর্মধারয়। ভাই ক্লাসটা যদি 8টায় হয় ভালো হতো। ভাই একে রাকিব ভাই, ভালো কথা বলছো ভাই। 8টা হলে আমার তো সব ভোর 5টার সময় হলেও ভালো হয় আমার। ভাই ক্লাসটা যদি 8টার সময় তো ঘুম তুলতে পারে, 9টার সময় তো অনেকে ক্লাস করে না, কম্পিউটার নিচে বসে বসে পড়তেছে। হ্যাঁ শেষ ভাই, গুড। শেষ হয়ে গেলে আমিও পড়াশোনা আবার নতুন করে শুরু করে দেবো। আচ্ছা এই যেখানে তো আমার জায়গা আছে, তোমাদের যারা এভাবে লিখছো তাদের হয়তো জায়গা থাকতে পারে খাতার ভিতরে, আর যাদের জায়গা নাই তারা নিচে লিখবা। লেখো চেনার উপায়। তুমি কিভাবে বুঝবা যে কর্মধারায় সমাস চেনার উপায়? কর্মধারয় সমাস চেনার উপায়, চেনার উপায়। ওকে, তুমি কিভাবে বুঝবা যে কর্মধারয় সমাস? ঠিক আছে, যেমন সায়েন্সারকে চিনতে যায়, সায়েন্সার আমার দাঁড়িয়ে আছে, ঠিক আছে, চুলগুলি ভালো আছে, সুন্দর চেহারা, এ নাম হচ্ছে সায়েন্সার। তাহলে তুমি দেখো খেয়াল করো কর্মধারয় সমাসটা কীভাবে চিনবা?
এই কিছু ফিগার আছে, সেগুলো দেখে বুঝতে হবে। লেখা রাখো ব্যাস বাক্যে হচ্ছে তোমার লেখো যাতা যিনি তিনি যেমন তেমন, যাতা যিনি তিনি যেমন তেমন, যে সে, তারপর লিখবো তোমার ন্যায় মতো রূপ অব্যয় থাকবে। এইগুলি থাকলে তুমি কর্মধারয় সমাস চিনবা। লেখো কথা একটু। একে রাকিব, গুড, গ্রামের ছেলে, ভালো তো। কর্মধারায় সমাস চেনার উপায়, ব্যাস বাক্যে যা তা যিনি তিনি যেমন তেমন, যে সে, ন্যায় মতো রূপ অব্যয় থাকবে। এগুলি দেখে তুমি বুঝবে হ্যাঁ ভাইয়া কারকের ক্লাস কবে হবে। আচ্ছা হবে, সমস্যা না, এটা করো না, আমি এটা কারকের বাপ পড়াই দিছি। শোনা যাচ্ছে না কেন ভাই? হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার আছে ভাই, কোনো সমস্যা নাই। আচ্ছা, কর্মধারয় সমাসে এই বিষয়গুলো থাকবে। এখন হচ্ছে আমরা আস্তে আস্তে পড়ার দিকে যাবো। যাদের তোলা হয়ে গেছে তারা হচ্ছে নতুন করে টাইটেল লিখবে, লেখো রূপক কর্মধারয় সমাস। আচ্ছা, রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাসের প্রথমে লেখো রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয়, এটা এই রূপক কর্মধারয় সমাসটার যদি আমি ব্যাকরণিক সংজ্ঞা তোমাদের দিই, দেখো তোমাদের মাথার উপরে যাবে। বলছে যে উপমান আর উপমেয়ের মধ্যে যদি অভিন্ন কল্পনা প্রকাশ পায় তাকে রূপক কর্মধারয় সমাস বলে। কিছু বুঝছো? কি বলছি? উপমান আর উপমেয়ের মধ্যে যদি অভিন্ন কল্পনা প্রকাশ পায় তার নাম কি? রূপক কর্মধারয় সমাস। তুমি এই সংজ্ঞা দিয়ে পরীক্ষা পারবা না, ঠিক আছে? পরীক্ষা তোমার কি লাগবে? পরীক্ষা ওটি লাগবে। কি লাগবে? ওটি। দেখো খাতায় লেখো ওটি, লেখো ওটি মানে অস্থির টেকনিক বা অপারেশন থিয়েটার, ঠিক আছে? ওটি লেখো। ওটি হচ্ছে কি দেখো, এটা হচ্ছে ওটির এক নম্বর ওটি আর কি। লেখো যে একটি পথকে, আমি যে লিখি সেমি লিখবে, একটি পথকে মনে করো এটা হচ্ছে শাহিন স্যারের এক্স গার্লফ্রেন্ডের চোখ। তোমরা খাতায় সবাই আঁকাও এটা। চোখটা ভালো চলবে ভাই। একটি পথকে, আমি যে লিখছি সেমি লিখবা। একটি পথকে চোখ দিয়ে দেখা যাবে। কি দিয়ে দেখা যাবে? চোখ দিয়ে দেখা যাবে। লেখা তাই, একটি পথকে চোখ দিয়ে দেখা যাবে। তোলো এটা, জয় ওটি এর জয়। ইয়েস, হ্যাঁ কিছুই বুঝবা না, সংজ্ঞা দিলে কিছু বুঝবা না, কিন্তু ওটি দিলে সব বুঝবা। বুঝি না? আচ্ছা, সবই বোঝাবো, সমস্যা না ভাই, টেনশন করার কারণ নাই। তুমি কি লেখো এটা যে এক নম্বর ওটি কি একটি পথকে চোখ দিয়ে দেখা যাবে। সহজ একটা বিষয়, একটি পথকে চোখ দিয়ে দেখা যাবে, এর চেয়ে সহজ বিষয় আছে? আচ্ছা লেখো একটি পথকে চোখ দিয়ে দেখা যাবে। আর তারপর লিখবা 2 নম্বর ওটি লেখো যে অপর পথটিকে, এটা মনে একটা হার্ড আঁকা, হার্ড লাভ আঁকে, তার ভিতরে একটা তীর দিয়ে দাও, মানে একদম হার্ডে লাগছে, ঠিক আছে? আচ্ছা, হৃদয় দিয়ে অনুভব করতে হবে, হৃদয় দিয়ে অনুভব করতে হবে। ওকে, একটি পথকে হচ্ছে আমি চোখ দিয়ে দেখতে পারবো, আর একটা পথকে আমি হৃদয় দিয়ে অনুভব করব, ঠিক আছে? আচ্ছা, আর 3 নম্বর লিখে রাখো তোমার ব্যাস বাক্যে হচ্ছে, মানে ব্যাস বাক্যে হচ্ছে তোমার রূপ শব্দ থাকে। ব্যাস বাক্যে রূপ শব্দটি থাকে, রূপ বা মত শব্দটি থাকবে, রূপ শব্দটি থাকবে। এখন আমি আওলা ঝালা উদাহরণ দিব, তোমরা এই 3টা পার্ট লিখে রাখো। দেখো 9 টেনের বই আমাদের যে উদাহরণটা আছে সেটা হচ্ছে আমরা দেখি একটু। সেখানে বলছে তোমার মন রূপ মাঝি, আগে বুঝো তারপর লেখো মন রূপ মাঝি সমান সমান কি ভাই? মন মাঝি। এখন তুই তোমরা আমাকে বলো যে ভাই মন ও মাঝি, মন মাঝি ব্যাস বাক্য তৈরি করা যায়। ব্যাস বাক্য তো তুমি ইচ্ছা করে তৈরি করলে হবে না, ব্যাস বাক্যটা তোমার মানে পারফেক্টলি হতে হবে, ঠিক আছে? তাহলে মন রূপ মাঝি, মন মাঝি। দেখো খেয়াল করো, এখানে মনটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট একটা বিষয়, মন
মানে যে আমাদের মাইন্ড বলি আমরা, ঠিক আছে? মন তো ডাক্তাররা অপারেশন করে তারাও মন চেনে না, মন বুঝে না, ঠিক আছে? তাহলে তো ডাক্তারদের মধ্যে ভালোবাসা ব্রেকআপ হতো না নাকি? তাহলে মন দেখো, খেয়াল করো, মনটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট একটা বিষয়, মনটা ধরা যায় না, ছোঁয়া যায় না, ফিল করা একটা বিষয়। কিন্তু মাঝি কিন্তু আমরা দুই চোখ দিয়ে দেখতে পারি নাকি? মাঝি যে নৌকা চালায় তার নাম কি? মাঝি। তাহলে মন মাঝি। আর দেখো রূপ শব্দটা আমাদের মাঝখানে আছে, ব্যাসবাক্যে রূপ শব্দটি থাকবে, এই যে রূপ শব্দ আছে। তারপর দেখো আরো লেখা আছে বিষাদ রূপ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু সমান হচ্ছে বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু। দেখো বিষাদ মানে কষ্ট। দেখো আমি তোমাদের পড়াইতে আসছি, হয়তো আমার কষ্ট থাকতে পারে, কিন্তু তুমি কি বুঝতে পারছো আমি কষ্টে আছি না সুখে আছি? কষ্ট জিনিসটা বোঝাবে না, দুঃখটা বোঝাবে না। কিন্তু সিন্ধু মানে কি? সাগর। মানে মোট কথা হচ্ছে কি, এটা উপমান এবং একটা বিষয় যে আমার এই সমুদ্রের মতো আমার জীবনের কষ্ট, ঠিক আছে? অনেক কঠিন একটা বিষয়। তাহলে দেখো কষ্টটা দেখা যায় না, কিন্তু সিন্ধু মানে কি? সমুদ্র আমরা চোখ দিয়ে দেখতে পাই। এগুলো হচ্ছে আমাদের কি বলতো নান্টের উদাহরণ। আরেকটা আছে তোমার ক্রোধরূপ অনল, ক্রোধ রূপ অনল, অনল অনল, হ্যাঁ ক্রোধরূপ অনল, ক্রোধানল, ক্রোধানল। এখানে স্বরে অটা হচ্ছে এখানে আকার হয়ে গেছে, ঘনীভবন বলা হয় ব্যাকরণের শাস্ত্রে এটা। আচ্ছা, ক্রোধানল দেখো এই ক্ষেত্রে দেখো খেয়াল করো, ক্রোধ রাগটা মনে করো যে একটা ফিল করার বিষয়, কিন্তু অনল মানে কি? আগুনটা আমরা চোখ দিয়ে দেখতে পাই। তাহলে এই হচ্ছে আমার 3টা উদাহরণ। আমি এখন বাকি উদাহরণগুলি বলবো, তোমরা লিখবা। বাকি যে উদাহরণগুলি পরীক্ষা আসছে সেগুলি আমরা খাতায় লিখবো। রূপকটা আরেকটু বোঝান। আচ্ছা, রূপকটা হচ্ছে কি? রূপকের 3টা পার্ট। একটা হচ্ছে কি, একটা শব্দ তুমি চোখ দিয়ে দেখতে পারবা, আর একটা শব্দ তুমি চোখ দিয়ে দেখতে পারবা না, ঠিক আছে? আর মাঝখানে রূপ শব্দটা থাকবে, এর নাম হচ্ছে রূপক। রূপক অর্থে, যে কোনো বিষয় রূপক অর্থে, যেমন বিড়াল গল্প তোমার রূপক অর্থে ব্যবহার করছে, এই বিষয়। ওকে, কোদানল। আচ্ছা, সমস্ত পদ ও ব্যাস বাক্য একটু বোঝান। সে হচ্ছে পিঙ্কি রানী, সে হচ্ছে হয়তো ক্লাসে প্রথম চলে আসছে। আমি তো বলছি, আমি তোমার একটা কথা বলি, ক্লাসটা হচ্ছে একটা ছবির মতো, ঠিক আছে? তোমার একটা অভিনেতা অভিনয় করতে আসছি, এখন মনে করো তুমি হচ্ছে হঠাৎ করে সিনেমার ছবি দেখে তুমি 1.5 ঘন্টা পরে ছবি দেখতে গেছো, তাহলে তুমি কি নায়ক নায়িকা চিনবা না? তো এখন হচ্ছে যারা 9টা থেকে ক্লাস শুরু হচ্ছে, তা আমি তো আধা ঘন্টার মধ্যে বেসিক ক্লিয়ার করছি। বেসিক ক্লিয়ারটা করে তারপর তুমি ক্লাসে করো, ঠিক আছে? তাহলে তুমি বুঝবা না, ক্লাসে সব মাথা উপরে যাবে, নায়ক নায়িকা চিনবা না ক্লাসে, ঠিক আছে? হ্যাঁ, এখন দেখো যে বিষয়গুলো আসছে আমাদের উদাহরণ, আরো অনেক উদাহরণ দেবো, এটাতে উদাহরণ তো ভরে ফেলবো। এই উদাহরণটা আমি এখানে দেখি, তোমরা খাতা নিচে নিচে লেখো, যেহেতু আমার জায়গা এখানে নাই। তাহলে দেখো আরো আছে আমাদের কত উদাহরণগুলি হয় যেগুলো পরীক্ষা আসছে। লেখো পরাণ পাখি, পরাণ পাখি, পরাণ রূপ পাখি। আমি শুধুমাত্র সমস্ত পাঠটা লিখি, তোমরা ব্যাস বা করে লিখে নিও। পরাণ পাখি। তারপর দেখো আমাদের প্রাণ ভোমরা, প্রাণ ভোমরা। দেখো পরাণ দেখা যায় না, কিন্তু পাখি দেখা যায়। প্রাণ দেখা যায় না, কিন্তু আমাদের কি বলতো ভোমরা দেখা যায়, যে ফুলে ফুলে ঘুরে বেড়ায়, ভোমরা। তারপর দেখো লেখা অচিন পাখি, অচিন পাখি, অচিন পাখি। অচিন বলতে চেনা যায় না, কিন্তু পাখিটা কি আমরা দেখতে পাই। অচিন বলতে এখানে আত্মা বোঝাচ্ছে। দেখো লালন বলছে না যে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তার মানে এই কথা হচ্ছে এই যে সাইন্স আর একটা আমাদের পড়াইতেছে, একসময় আমি এক লাশ হয়ে যাব, মানে আমার জীবনের ভিতর যে আত্মা আছে, এই আত্মা যখন আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে, মানে কি এই আত্মা যখন চলে যাবে তখন এই পাখিটা হচ্ছে কি বলতো দেহস্বরূপ পাখিটা হচ্ছে পড়ে থাকবে, তখন আমার ক্লাসকে আর করবে না। সমস্ত কিছু মনে করো সমস্ত মানে ক্লাস নেওয়ার বিষয়টা, সমস্ত জীবন সবই অর্থহীন হয়ে যাবে, ঠিক আছে? অর্থহীন কর্মযজ্ঞের নামই হচ্ছে জীবন। তা খেয়াল করে দেখো যে এখানে অচিন বলতে কি বোঝাচ্ছে? আত্মা বোঝাচ্ছে, যে আত্মা নামে আত্মা যখন চলে যায় তখন আমাদের এই দেহের কোনো দাম থাকে না। এ কারণে পাখিটা আমরা চোখ দিয়ে দেখতে পাই, কিন্তু আত্মা আমরা দেখতে পাই না, অচিন পাখি। আচ্ছা, তারপর দেখো লেখা আছে তোমার যে জীবন প্রদীপ, জীবন প্রদীপ, জীবন প্রদীপ, প্রদীপ, হ্যাঁ জীবন প্রদীপ হচ্ছে আমাদের এখানে, কিন্তু প্রদীপ মানে কি বলতো বাতি, আর জীবনটা কি দেখা যায় না। তারপর দেখো আমাদের মোতাহার হোসেন চৌধুরী লিখছে তোমার জীবন ও বৃক্ষ, তাহলে এর জীবন রূপ বৃক্ষ হবে। জীবন সে রূপ ও বলছে, ও হবে না, জীবন রূপ বৃক্ষ, কারণ আমাদের জীবনটাকে বৃক্ষের সাথে তুলনা করছে। বৃক্ষটা দেখা দেখা যায়, জীবনটা দেখা যায় না। তারপর দেখো ভব নদী, ভব নদী, এখানে ভব বলতে আধ্যাত্মিকতা বোঝাচ্ছে, নদী হচ্ছে দেখা যায়। তারপর তোমার আরো আছে ভব নদী, জীবন, এগুলি সবই আমাদের রূপক কর্মধার সমাসের মধ্যে পড়ে। তারপর তোমার হচ্ছে এই আরেকটা লেখো, এগুলো লেখা শেষ, লেখো দেহ ঘড়ি, দেহ ঘড়ি। দেখো দেহ ঘড়িটা একটা কথা বলে দেই, এই দেহ ঘড়িটা হচ্ছে যে মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, কোন মিস্ত্রি বানায় আছে, একটি চাবি মেরা দিছে সারা জনম ভরে চলিতেছে। এই গানটা লিখছে কে? পরীক্ষা আসতে পারে এই গানের লেখক কে, ঠিক আছে? যেমন তোমার ঢাকা বাড়ি পরীক্ষা আসলো যে গাড়ি চলে না চলে না রে, এই গানের লেখক কে? অনেকে দেখা যাচ্ছে বাপ্পা মজুমদার, ঠিক আছে?
অনেকে দেখা যাচ্ছে কি ভাই বাপ্পা মজুমদার, কিন্তু বাপ্পা মজুমদার আমরা শাহ আব্দুল করিম হবে গানের লেখক। তো মন আমার দেহ করি সন্ধান করি কোন মিস্ত্রি বানায় আছে, এটা হচ্ছে তোমার 2012 সালে একটা হট সমাজ ছিল, 12 সালের দিকে। এই সমাজগুলি পরীক্ষা আসে সমসাময়িক বিষয়। দেখো এবছর আসতে পারে তোমার গলা কাটা ছেলে ধরা, যেমন গত বছরে কিন্তু এ নিয়ে ঝামেলা হয়েছে, গলা কাটা ছেলে ধরা, এই ছেলে ধরা গলা কাটা এই সমাজগুলি তোমার জানতে হবে পরবর্তী ক্লাসে। আমরা দেহগড়িটা হচ্ছে 2012 সালে রহমান বয়াতি লিখছে। কে লিখছে এই গানটা? রহমান রহমান বয়াতি। এই রহমান বয়াতি সে মারা যায় 2012 সালে। এই 2012 সালে যখন সে মারা যায় তখন হচ্ছে এই দেহঘড়িটা সমাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়। যে দেহঘড়ি দেখো খেয়াল করো, তোমার বলতে পারো যে ভাই এখানে দেহটাও দেখা যায় ঘড়িটাও দেখা যায়, তো আমরা এখানে কেন রূপক কর্মদ্বারা সমাজ ধরবো? এর অর্থ হচ্ছে দেহ বলতে এখানে আমাদের আত্মাকে বোঝাইছে। আর দেখো ঘড়ির পিছনে যদি ব্যাটারি না থাকে তাহলে ঘড়িটা কি চলে না। তুমি একটু ফিলোসফি খেয়াল করে দেখো, ঘড়ির পিছনে ব্যাটারি না থাকলে ঘড়িটা চলবে না। এই কারণে যে এখানে আমাদের যে আত্মা আছে, আত্মারা যখন চলে যাবে মানে দেহটা চলে যাবে, তখন আমাদের এই ঘড়িটা হচ্ছে কি বলতো পড়ে থাকবে, এই অচিন পাখির মতো থিম। তাহলে এখানে কি হবে বলতো, দেহ ঘড়িটাও হবে আমাদের রূপক কর্মদ্বারা সমাস। তবে রূপক কর্মদ্বারা সমাস হয়ে লিখে রাখো, ব্যতিক্রম লিখে রাখো, ব্যতিক্রম, তোমার বুঝতে সুবিধা হবে, ব্যতিক্রম। এগুলো হচ্ছে আমাদের রূপক কর্মদ্বারা সমাসের বিষয়। আচ্ছা বাবু, জীবন পদ্ধতি পড়ে লিখছি জীবনরূপ বৃক্ষ লিখছি। জীবন এটা এটা হ্যাঁ, জীবনরূপ বৃক্ষ। গান আছে। আহারে। হুম। হ্যাঁ 40 মিনিট মিস করছে। হ্যাঁ গানটা শুনো মাস, ওকে শুনবা। এস এম নাসির ইসলাম, মনে আমার দেহ করি সন্ধান করি, খুব ভালো গান। জীবন বৃক্ষ। আচ্ছা, এ হচ্ছে আমাদের রূপক কর্মদ্বারা সমাসের মূল থিম ছিল। এই সিস্টেমে যা আছে তুমি যে কোনো জায়গা থেকে, আমাদের বই অনেক প্র্যাকটিস দিয়ে আছে বাংলা পাওয়ারে, সেখান থেকে এই থিম থেকে সবই নেওয়া হবে এবং সবই তুমি পারবা। মুছে ফেললাম। রূপক কর্মদ্বারা সমাস শেষ হয়ে গেছে। তার কি হলো বলতো, একটা হচ্ছে সায়েন্স স্যারের গার্লফ্রেন্ডের চোখ দিয়ে দেখা যাবে, আরেকটা হচ্ছে তোমার অপরটি হৃদয় দিয়ে অনুভব করতে হবে, আর মাঝখানে আমাদের রূপক শব্দটা থাকবে। বাংলা পাওয়ার ব্যাকরণ পাঠ, বইটা সবাই আবার করবা, অর্ডার করবা, যার যার ঠিকানা পৌঁছে যাবে। ওকে, এখন লেখো মধ্য পদলোপী কর্মধারায় সমাস। একটু লিখি, মধ্য পদলোপী, মধ্য পদলোপী কর্মধারায়, মধ্য পদলোপী কি ধারায়? কর্মধারায়। আচ্ছা, এখানেও লিখে রাখো, এক নম্বর দিয়ে লেখো যে ব্যাসবাক্যের মাঝখানের পদটি বা মাঝের পদটি, খানের দেওয়ার দরকার নাই, লেখো ব্যাসবাক্যের মাঝের পদটি লোপ পাবে। আচ্ছা, ব্যাসবাক্যের মাঝখানে পদগুলি লোপ পাবে এবং তোমরা জানো তো পরপদ অথবা প্রাধান্য পায়, এটা তোমরা বুঝো। ব্যাসবাক্যের মাঝখানে পদটি লোপ পাবে, আর হচ্ছে বাকি পদগুলি প্রায় ঠিক থাকবে। বাকি পদ লেখো, বাকি পদ প্রায় ঠিক থাকবে। বাকি পদগুলি প্রায় ঠিক থাকবে মানে বেশি খুব চেঞ্জ হবে না। দেখো 19 যে উদাহরণটা আছে, লেখো স্মৃতি রক্ষার্থে সৌধ, তার নাম হচ্ছে আমাদের স্মৃতিসৌধ। এখান থেকে হচ্ছে রক্ষাতে পদটা কেটে দিবা, ওই বলা মাঝখানে পদটা চলে গেছে, খাতায় রক্ষাতে লিখবা, কিন্তু পরে এভাবে আমার তো কাটবা, কারণ তুমি বাসায় যখন পড়বা তখন তুমি বুঝতে পারবা যে এখান থেকে পদটা চলে যায়। তারপর লেখা তোমার সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা। আচ্ছা, তারপর লেখা তোমার অনেক হয়, মানে এখানে তুমি হাতে উদাহরণ তৈরি করতে পারবা। ঠিক আছে, আমি একটা করে বলবো, তোমরা ব্যাসবাক্য তৈরি করবা, ঠিক আছে, মনে মনে তৈরি করো। যদি বলে তোমার সাহিত্য বিষয়ক সভা, বললাম সাহিত্য সভা, তাহলে যদি বলে মানি ব্যাগ, কি হবে বলো তো? মানি ব্যাগ। তাহলে আমি হচ্ছে শব্দগুলি লিখি, তোমরা ব্যাসবাক্যটা তাতে লিখে নাও, মানি ব্যাগ। টাইম পাবো না, মানি ব্যাগ। আমি শব্দ লিখবো, ব্যাসবাক্যটা মুখে বলবো, তোমরা খাতায় তুলবা। মানি ব্যাগ হচ্ছে তোমার মানি রক্ষার্থে ব্যাগ, মানি ব্যাগ লেখো।
হ্যাঁ জিএফ জিএফ তো বলতে হবে, জিএফ ছাড়া পড়ালেখা করম কিভাবে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেখো লেখো। কোশ্চেনে ব্যাস বাক্য দেওয়া থাকবে না, যে এখানে তোমার পড়তে হবে, তুমি কি এমনি এমনি চান্স পাবে নাকি? ওই যে ব্যাস বাক্য তৈরি করবা, তোমার মানি ব্যাগ, মানি ব্যাগ পরবর্তীতে মানি রক্ষাতে যে ব্যাগ, মানি ব্যাগ, এই দেখো এখানে ব্যাগটা হচ্ছে মূল শব্দ। এখন তুমি এখানে বলতে পারো যে তোমার ভেনির ব্যাগ বলতে পারো, এখানে বলতে বাজারে ব্যাগ বলতে পারো, এখানে বস্তার ব্যাগ বলতে পারো। দেখো আমরা এই শব্দগুলি চেঞ্জ করতে পারতেছি, কিন্তু মূল শব্দটা কি? ব্যাগ। এই ব্যাগটা হচ্ছে পরপদ প্রাধান্য বা এটা হচ্ছে ব্যাখ্যা। ক্লিয়ার এটা? তারপর দেখো স্মৃতি রক্ষার্থে সৌধ। এখন যদি বলা হয় যে তোমার শহীদদের স্মরণে সৌধ, শহীদ শহীদ মিনার, এটাও তো হবে। তাহলে মানি রক্ষাতে ব্যাগ কি হবে? মানি ব্যাগ হবে। তারপর লেখো ঝালমুড়ি, ঝালমুড়ি। দেখো ঝালমুড়ি ব্যাস বাক্য লিখে রাখো, ঝাল মিশ্রিত মুড়ি, তার নাম কি? ঝালমুড়ি। মাঝখান থেকে মিশ্রিত পদ চলে গেছে, ঝাল মিশ্রিত মুড়ি, ঠিক আছে, ঝালমুড়ি। তারপর দেখো আরও আছে, ঝাল মিশ্রিত মুড়ি আছে। আমি লিখি, তোমার লেখো ঝালমুড়ি। তারপর লেখো তোমার শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী। শোনো, মন্ত্রীদের কোনো আজে বাজে কমেন্ট করবো না, ঠিক আছে? শিক্ষামন্ত্রী, মন্ত্রীরা সবাই সম্মানীয় ব্যক্তি, ঠিক আছে? শিক্ষামন্ত্রী। আচ্ছা, তারপর লেখো তোমার শিশু সভা, শিশু সভা, শিশু বিষয়ক সভা, তার নাম হচ্ছে শিশু সভা। তারপর তুমি লিখে রাখো তোমার মোমবাতি, মোমবাতি। উদাহরণ দিতে তো বললো যে ভাই আর উদাহরণ দিয়েন না, ঠিক আছে, থামাই দিও আমাকে। মোমবাতি, মোম নির্মিত বাতি, তার নাম হচ্ছে মোমবাতি। খাতা লেখো, মোম নির্মিত বাতি, তার নাম কি? মোমবাতি। হ্যাঁ, তারপর লেখো আয়ের উপর কর, আয়কর। আয়ের উপর কর কি হয় ভাই? আয়কর হবে। খাতা লেখো, আয়ের উপর কর, আয়কর। আয়ের উপর কর, আয়কর। হ্যাঁ, আয়ের উপর কর লেখো, আয়কর, আয়কর। এটা তোমার আছে এই ইসে পরীক্ষা আসছে। আয়কর দিবসটা মনে রাখিস, আয়কর দিবস কিন্তু তোমার 30শে নভেম্বর। একটু লিখে দিই একটু, 30শে নভেম্বর। আগে ইনকাম ট্যাক্স দিবস ছিল তোমার 15 সেপ্টেম্বর ছিল, 30শে নভেম্বর হচ্ছে আয়কর দিবস, লিখে রাখলাম। আয়কর দিবস মনে করো, দিবস মনে আসলে বলে দিলাম। আয়কর দিবস বলা হয় 30শে নভেম্বর, বলা হয় আয়কর দিবস। আচ্ছা, আয়কর। তারপর লেখো তোমার যে শিক্ষা বিষয়ক মন্ত্রী, লেখো শিক্ষামন্ত্রী। আচ্ছা, মোমবাতি, তাহলে লেখো তোমার বউ ভাত, লেখো বউ, বউ ভাত। এটা হচ্ছে তোমার বউ পরিবেশিত ভাত, মানে বউকে আশ্রয় করে যে পরিবেশনটা করা হয় তা হচ্ছে বউ ভাত, বউ ভাত লেখো। তারপর লেখো তোমার মধু আহরণকারী মাছি, মৌমাছি, মৌমাছি, মৌমাছি। মধু আহরণকারী মাছের নাম কি বলতো? মৌমাছি। হাতে পরিধানের ঘড়ি, হাত ঘড়ি। এই যে হাত ঘড়ি পড়ছি না, হাত ঘড়ি, হাতে পরিধান করে আসছে, হাত ঘড়ি। হাতে পরিধানের ঘড়ি, হাত ঘড়ি। হাতে পরিধানের ঘড়ির নাম কি ভাই? হাত ঘড়ি। হুম, হাতে পরিধানের ঘড়ি কি? হাত ঘড়ি। হ্যাঁ, এটা হবে। ঘর জামাই তৎপুরুষ নাকি মধ্যপদলোপী? ঘর জামাই হচ্ছে মধ্যপদলোপী, কারণ আমি ঘরে থাকে যে জামাই, তার মধ্যে থাকে শব্দ বাদ গেছে, তাহলে ঘর জামাই লিখে রাখো। ঘর জামাই আমাদের মধ্যপদলোপী, ঘর, ঘর জামাই। কি জামাই? ঘর জামাই, ঘর জামাই। এই ঘর জামাই আমাদের মধ্যপদলোপী কর্মধারয় সমাস। অনেক উদাহরণ দেওয়া যাবে তোমার। হাতে পরিধান করি, হাত ঘড়ি। তারপর তোমার লেখো, এই পরীক্ষা যেগুলো আসে লিখবো, জায়গা কই আমার? এখানে লিখে রাখো পানা আশ্রিত পুকুর, পানা পুকুর, পানা, পু কস্কার কুর, পুকুর, পানা পুকুর। এটা পরীক্ষা আসে। পানা আশ্রিত পুকুর, পানা পুকুর, পানা আশ্রিত পুকুর নাম কি? পানা পুকুর। তারপর দেখো জ্যোৎস্না মিশ্রিত রাত, জ্যোৎস্না রাত, জ্যোৎস্না রাত, জ্যোৎস্না শোভিত রাত, মানে জ্যোৎস্না শোভিত রাত। এই শোভিত বানানো হবে, এই শোভিত রাত, জ্যোৎস্না শোভিত রাত মানে কি? জ্যোৎস্না রাত। মধু পরিধানের ঘড়ি মানে কি আবার? মধু পরিধানের ঘড়ি না, হাতে পরিধানের ঘড়ি, হাত ঘড়ি। এগুলি সবই হচ্ছে আমাদের কি বলতো? এই সবই হচ্ছে আমাদের মধ্যপদলোপী কর্মধারায় সমাসের উদাহরণ। মধ্যপদলোপী কর্মধারায় সমাসের উদাহরণ হবে।
আচ্ছা, এখন তোমরা লেখো যে উপমান আর উপমিত। একটা কোশ্চেন তৈরি করি, কোশ্চেন অ্যান্সার করো। কোশ্চেনের অ্যান্সার করো তোমরা, যে লেখো, কমেন্টে বলো সবাই, লেখো তুলনা করার ক্ষেত্রে, খাতা লেখো তুলনা করার ক্ষেত্রে, ওকে, তুলনা করার ক্ষেত্রে প্রত্যক্ষ বস্তুটিকে কি বলা হয়, এই কথা লেখো। তুলনা করার ক্ষেত্রে প্রত্যক্ষ বস্তুকে কি বলা হয়? ওকে, এক নম্বর অপশন লেখো, অপশন দেবো নাকি আমি? ক নম্বর দুটো অপশন দেবো, লেখো ক নম্বর আছে উপমান, খ নম্বর লেখো তোমার উপমিত বা উপমেয়। একটু বলে দাও আমাকে। ক্লান্ত হওয়ার কিছু নাই ভাই, ক্লাস করতে হবে। তুলনা করার ক্ষেত্রে প্রত্যক্ষ বস্তুটিকে কি বলা হয়? উপমান, উপমিত বা উপমেয়, ওটা বলো। উপমান বলছি, হ্যাঁ। কনসেপ্ট তোমাদের ক্লিয়ার না? কনসেপ্ট একটু দেখো, একটু ভুল বলতেছে অনেকেই। ওকে, এটা কোশ্চেন থাক, তারপর আমরা দেখবো আস্তে আস্তে। দেখো খাতায় দেখবো হচ্ছে উপমান ভার্সেস উপমিত। উপমান ভার্সেস উপমিত বা উপমেয়। উপমিত বা কি বলতো উপমেয়। এই ভার্সেস বরাবর একটা দাগ দিবা আমার মতো করে, দাগ দাও খাতায়। উপমান ভার্সেস কি ভাই? উপমেয় বা কি? উপমিত। আচ্ছা, উপমান হচ্ছে লেখা রাখো যার সাথে তুলনা করা হয়, যার সাথে তুলনা করা হয়, যার সাথে তুলনা করা হয়, এটা হচ্ছে উপমান। আর যাকে টেনে এনে তুলনা করা হয়, যাকে টেনে এনে তুলনা করা হয়, একটু বুঝে না, দেখো খেয়াল করো। যে এখন দেখো তোমার খেয়াল করো, মনে করো তোমার পাশের বাড়ির আন্টির মেয়ে হচ্ছে জিপিএ 5 পাইছে, ঠিক আছে, আর তুমি পাইছো 2.55। এখন তোমার আম্মু বললো যে পাশের মেয়ে আকলিমা কত ভালো পড়াশোনা করে, ঠিক আছে, তুই অনেক খারাপ পড়াশোনা করস নাই, ঠিক আছে। তা দেখো এখন তুলনাটা কার সাথে করলো? পাশের মেয়ে আকলিমার সাথে না। তো এখানে আকলিমাটা হচ্ছে উপমান হবে, আর তুমি হচ্ছে উপমেয় হবে, কারণ তোমাকে টেনে এনে তুলনা করছে। আর সে হচ্ছে কি বলতো, তাকে সম্মান দিয়ে তুলনা করা হয়েছে। তা তুমি মনে রাখবা যে যার সাথে তুলনা করা হয় তার দামটা একটু বেশি থাকে, তার মানটা বেশি থাকে। এখন তার নাম আছে, উপমান লেখা আছে, দেখো এখানে উপমান শব্দ লেখা আছে। আর উপমেয় কি? যাকে টেনে তুলনা করা হয়। আচ্ছা, এখানে একটা কথা লেখা রাখো, তোমার উপমান লেখো পরোক্ষ, খুব ইম্পর্টেন্ট। পরোক্ষ লেখো তোমার ইনডাইরেক্ট, DIRECT, ডাইরেক্ট, পরোক্ষ বিষয়টা। হ্যাঁ, পরোক্ষ মানে কি? যা হচ্ছে তোমার চোখে অগ্রসর থাকে, দেখা যায় না। আর এখানে লেখা তোমার প্রত্যক্ষ, ডাইরেক্ট, RECT, ডাইরেক্ট। আচ্ছা, এখন তোমার এখান থেকে কিছু কোশ্চেন আছে। কিছুক্ষণ আগে একটা কোশ্চেন দিলাম, তারা অনেকে বলতে পারছে আবার পারে না, অনেকে আন্তাজি বলছে। যে আমি বলছিলাম যে তোমার এই তুলনা করার ক্ষেত্রে প্রত্যক্ষ বিষয়টা কী ছিল, এ ধরনের একটা কোশ্চেন ছিল। তো এখন তুমি খেয়াল করে দেখো যে এই যেগুলি পরোক্ষ মানে কি? যেগুলি সবসময় চোখে দেখা যায়, চোখ দিয়ে দেখা যায়, মানে অ্যাভেলেবেল একটা বিষয়, তার নামে কি বলতো? প্রত্যক্ষ বিষয়। যেগুলি দেখা যায়। আর ইনডাইরেক্ট মানে কি বলতো? যেগুলি দেখা যায় না, যেগুলি খুবই ধরাছোঁয়ার বাইরে, সেগুলি থেকে মানে পরোক্ষ, অগোচরে থেকে যায়। তাহলে এক্ষেত্রে খেয়াল করে দেখো যে তুমি মনে রাখবা যে পরোক্ষ মানে যেগুলি অ্যাভেলেবেল বিষয়, যেমন সবাই
মনে করো আমি একটা করছি শার্ট কিনছি, ঠিক আছে, শার্টটা সবাই পরে, তাহলে তো এটা তো সবসময় দেখা যায়, তার মানে কি এটা হবে কি বলতো, এই ক্ষেত্রে এটা হবে প্রত্যক্ষ বিষয় হবে, ঠিক আছে। আর যেগুলি দেখা যায় না, মানে অ্যাভেলেবেল না, রেয়ার আছে আর কি, এক্সক্লুসিভ, ঠিক আছে, সেগুলো হচ্ছে আমাদের পরোক্ষ বিষয়। তো এখানে তোমার এই প্রত্যক্ষ এখানে লেখা রাখো তোমার মুখ, কি লিখবা, মুখ লিখবা। আর পরোক্ষ এখানে লেখা রাখো চাঁদ, চাঁদ। আচ্ছা, এখন হচ্ছে মুখের সাথে আমার চাঁদ তুলনা করবো, দেখো খেয়াল করো, দেখো তুমি এখন যার যার ঘরে দেখো অবস্থান করে দেখো, তুমি সবার মুখ দেখতে পাইতেছো, কিন্তু চাঁদটা কিন্তু এখন দেখা যায় না। তার চাঁদটা হচ্ছে এখানে দুর্লভ বস্তু, চাঁদটা কি ভাই, দুর্লভ বস্তু, চাঁদটা হচ্ছে অ্যাভেলেবেল না। তাহলে খেয়াল করে দেখো চাঁদ কি দেখা যায়, চাঁদটা যেহেতু দেখা যায় না, এই কারণে চাঁদটা হচ্ছে একে তো পরোক্ষ বস্তু, তার সাথে কি বলতো সেটা হচ্ছে উপমান। আর মুখটা আমি দেখতে পাইতেছি, এটা হচ্ছে আমাদের উপমিত হবে। এই হচ্ছে কথাটা, এই কথাটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা বুঝতে হবে যে তুলনা করার ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে আমাদের এই উপমিত অ্যাভেলেবেল বিষয়, যেগুলি দেখা যায়। আর যেটা আমরা দেখতে পাই না, অগোচরে থেকে যায়, সেটা হচ্ছে পরোক্ষ বিষয়, তার নাম হচ্ছে কি আমাদের উপমান। তাহলে কোশ্চেনটা ছিল কি, এটা ভার্সিটি কোশ্চেন, যে তুলনা করার ক্ষেত্রে তোমার প্রত্যক্ষ বিষয়টাকে বলা হয় তোমার উপমিত, আর পরোক্ষ বিষয়কে বলা হয় কি উপমান। আশা করি বুঝতে পারছো, মুছে ফেলবে এখন। সমাসের ফুল ক্লাস হবে না আজকে, সমাসের 2টা ক্লাস নেবো, সমাস অর্ধেক পড়াবো, কর্মধারা সমাসটা দেখি শেষ করতে পারি কিনা। মুছে ফেললাম। লেখো উপমান কর্মধারা সমাস, উপমান কর্মধারয়। এই উপমান কর্মধারা সমাসটার যে ওটি দিবা, ওটি লাগবে কিছু, খুব ইম্পর্টেন্ট। 1 নম্বরটি লেখো যে তোমার বিশেষ্য প্লাস হচ্ছে বিশেষণ, এটা লেখা নাউন প্লাস অ্যাডজেক্টিভ। এই ক্ষেত্রে হচ্ছে উপমান হলে তোমাকে বলছি যে মান মানে কি বলতো, যার ভিতরে একটা গুণ আছে, তাহলে মান থাকলে কি হবে বলতো, মান থাকলে সেটা হচ্ছে কি উপমান, মানে একটা গুণ থাকবে, মান মানে গুণ। আর 2 নম্বর ওটি লেখো যে ব্যাসবাক্যের ন্যায় শব্দটি শেষে মাঝে থাকবে, কই থাকবে, মাঝে থাকে, ব্যাসবাক্যের ন্যায় শব্দটা মাঝখানে থাকে। আর 3 নম্বর লেখো কথাটি সত্য হবে, ট্রু হবে, কথাটি সত্য হবে। এই 3টা ওটি তুমি অ্যাপ্লাই করবা, 3টা ওটি অ্যাপ্লাই করলে তুমি জিনিসটা পারবা। উপমান কর্মধারয় সমাসের ভিতরে তো 9ম 10ম শ্রেণীর যে বইটা আমাদের উদাহরণ আছে সেটা লিখি আমরা, আমাদের বাংলা পড়ার উদাহরণ আছে, এগুলি লিখবা। এই লেখো তুষারের ন্যায় শুভ্র, তুষারের ন্যায় শুভ্র সমাস বলতে কি, তুষার শুভ্র। খেয়াল করে দেখো এই তুষারটা কিন্তু এখানে আমাদের কি বলতো নাউন, মানে বরফ, আর শুভ্র মানে কি বলতো সাদা। তাহলে বরফটা তো সাদা হয় অবশ্যই, সত্য কথা বলছি। আর ন্যায় শব্দ আমাদের মাঝখানে আছে, এই ন্যায় শব্দ আমাদের কই আছে, মাঝখানে আছে। তাহলে এটা আমাদের কি হবে বলতো, উপমান কর্মধারয় সমাস হবে। যে তুষারটা হচ্ছে কি বলতো এখানে নাউন, আর শুভ্র মানে কি সাদা, একটা গুণ আছে। তারপর দেখলাম অরুণের ন্যায় রাঙা, অরুণের ন্যায় রাঙা কি বলতো, অরুণ রাঙা। এখন তুমি খেয়াল করে দেখো অরুণের ন্যায় রাঙা, অরুণ মানে কি বলতো সূর্য, অরুণ মানে কি সূর্য, আর রাঙা মানে কি লাল। তো সূর্য কি কখনো কালো হয়, কালো হয় না, সত্য কথা বলছি। তাহলে এটা আমাদের কি বলতো উপমান কর্মধারয় সমাস হবে। আমি এখন উদাহরণ দেবো, তোমরা খাতায় ব্যাসবাক্য সহ লিখবা। অরুণের রাঙা কি বলতো, অরুণ রাঙা। তারপর তোমার হচ্ছে কি তুষারের ন্যায় শুভ্র কি, তুষার শুভ্র। ইস্পাতের ন্যায় কঠিন, ইস্পাত কঠিন লেখো, ইস্পাত, ইস্পাত কঠিন। এটা কঠিনটা কেন অ্যাডজেক্টিভ, কঠিন শব্দ কি বলতো অ্যাডজেক্টিভ আছে এখানে, মানে বিশেষণ পদ আছে। ইস্পাতের ন্যায় কঠিন কি হবে, ইস্পাত কঠিন। তারপর দেখো আমাদের আরো উদাহরণ আছে, গজ মূর্খ, গজের ন্যায় মূর্খ, গজ মূর্খ। গজ মানে হাতি, দেখো হাতি বিশাল বড় একটা দেহ নিয়ে বোকাশোকা প্রাণী, ঠিক আছে। এখানে আমাদের গজটা আছে কি মূর্খ, গজ মূর্খ। তাহলে প্রস্তর কঠিন, প্রস্তর কঠিন। এই প্রস্তর শব্দের অর্থ হচ্ছে আমাদের পাথর, প্রস্তর মানে কি
পাথর, এই পাথরটা কি কঠিন হয় না? পাথর কি নরম হয় নাকি? পাথর তো অবশ্যই কঠিন। তাহলে এই পাথরটা কি হবে বলতো? প্রস্তর কঠিনটা হবে আমাদের উপমান কর্মদ্বারা সমাস হবে। তারপর দেখো তোমার লেখা আছে প্রস্তর কঠিন গেল, ইস্পাত কঠিন গেল। তারপর তোমার পুষ্প কোমল, পুষ্প কোমল, পুষ্প মানে কি ফুল, আর কোমল মানে কি নরম। ফুল তো নরমই হয়, এটা হচ্ছে পুষ্প কোমল, ঠিক আছে। আচ্ছা, এবার তুমি অনেক উদাহরণ তৈরি করতে পারবা। তারপর যদি বলা হয় তোমার শশব্যস্ত, পরীক্ষা আসে এটা শশব্যস্ত। এই শশ মানে কি বলতো? শশকের ন্যায় ব্যস্ত, তার মানে কি? খরগোশ, খরগোশ দেখো সবসময় কি দৌড়াদৌড়ি করে? খরগোশ, খরগোশ, খরগোশ প্রাণীটা সবসময় কি করে বলতো? দৌড়াদৌড়ির উপর থাকে, ঠিক আছে, ব্যস্ত থাকে, শশব্যস্ত। এই এই উদাহরণগুলি পরীক্ষা আসে। ক্লিয়ার? তাহলে এই উদাহরণগুলো তোমরা খাতা লিখে রাখো। দেখা যায় তো, অবশ্যই দেখা যায়। এখন দেখে নাও। ও মান, হ্যাঁ হ্যাঁ, ইয়েস। হ্যাঁ, কাজল কালো, কাজলের ন্যায় কালো, কাজল কালো, মিশের ন্যায় কালো, মিশ কালো। তারপর তোমার ঘনের ন্যায় শ্যাম, ঘন শ্যাম, অনেক কিছু হয়। ঘন শ্যামটা পরীক্ষা আসে। ঘন মানে মেঘ, লেখা রাখো ঘন শ্যাম। ঘনের ন্যায় শ্যাম কি হবে? ঘন শ্যাম হবে। ঘনের ন্যায় শ্যাম, এটা হচ্ছে কি আমাদের ঘন শ্যাম। তা ঘন মানে কি? এখানে ঘন বলতে মেঘ বোঝাচ্ছে। মেঘ, মেঘটা তো অবশ্যই শ্যাম কালো হয়। মেঘ তো আর মনে করো তোমার হয় না, এই তোমার লাল রঙের হয় না, ঠিক আছে। তার কথা ঠিক আছে, সত্য কথা। এখন লেখো উপমেয় কর্মধারয় সমাস। উপমেয় কর্মধারয় সমাস, আমরা কর্মধারয় সমাসটা শেষ করবো, নেক্সট ক্লাসে আমরা আরো পড়বো। উপমেয় কর্মধারয় সমাস, উপমেয় কর্মধারয়। খেয়াল করে দেখো, উপমেয় কর্মধারয় সমাসটা হচ্ছে তোমার ঠিক এই উপমানের বিপরীত হবে। লেখো ওটি, এখানে ওটি লাগবে। এক নম্বর লেখা তোমার নাউন প্লাস হচ্ছে নাউন। যদি দুটাই আমাদের বিশেষ্য হয়, কি হয়? বিশেষ্য, বিশেষ্য। আর ব্যাসবাক্য আছে না, ব্যাসবাক্য ন্যায় শব্দটা সাধারণত শেষে বসে। তাহলে লেখা রাখো তোমার ন্যায় শব্দটি, ন্যায় শব্দটি সাধারণত, সামনে বসে সমস্যা নাই, সাধারণত, সাধারণত, সাধারণত শেষে বসে। কোথায় বসে? শেষে বসে। আর ওটা ছিল আমাদের মাঝখানে বসছে। আর 3 নম্বর লিখে রাখবা, ব্যাসবাক্যের ন্যায় শব্দটি সাধারণত শেষে বসে। আর নাউন প্লাস নাউন হবে দুটাই। বললাম যে পাশের বাড়ি আন্টি জিপে 5 পাইছে, আন্টির মেয়ে, সে তার গুণ আছে আর তোমার তো গুণ নাই, এখন তুমি এখানে উপমেয় হবা। আর লিখে রাখো যে পদগুলির ভিতরে ইন্টারচেঞ্জ মানে আন্তঃপরিবর্তন ঘটে, বেশি আন্তঃপরিবর্তন ঘটে। আর লেখো কথাটি মিথ্যা, আন্তঃপরিবর্তনটা ঘটে। লেখো পদের আন্তঃপরিবর্তন, পদের আন্তঃপরিবর্তন, ইন্টারচেঞ্জ বলা হয়, ইন্টারচেঞ্জ, CHNG, ইন্টারচেঞ্জ হয়। ইন্টারচেঞ্জ মানে কি বলতো? আমার জায়গায় তুমি আসবা, তোমার জায়গায় আমি যাবো, এটাকে বিনিময় বলা হয়। আর 4 নম্বর লেখা তোমার কথাটি ডাহা মিথ্যা, কথাটি কি মিথ্যা? ডাহা মিথ্যা কথা, এই মিথ্যা কথা আমরা বলি। আচ্ছা, ফলস হবে। কথাটি মিথ্যা কথা বলি, পাম মারা কথা বলি, ঠিক আছে। পাম মারা কথা কীভাবে বলি দেখো, খেয়াল করো। এই হচ্ছে বিষয়টা, যে পুরুষ সিংহের ন্যায়, দেখো পুরুষ, পুরুষ সিংহের ন্যায় সমান কি বলতো? সিংহ পুরুষ, সিংহ পুরুষ। এই ওটি দিয়ে আমরা এটাকে ব্যাখ্যা করব। দেখো এখানে কি, সিংহ মানে কি নাউন, লায়ন। পুরুষ মানে কি পার্সন, এখানে আমাদের নাউন। আর দেখো ন্যায় শব্দটা আমাদের শেষে আছে। আর পদের মধ্যে ইন্টারচেঞ্জ কীভাবে আছে দেখো, পুরুষটা ছিল কি আমাদের আগে, চলে গেছে কোথায়? শেষে। সিংহ ছিল কোথায়? আমাদের পরে, চলে আসছে কোথায়? আগে। আর এটা হচ্ছে তোমার মিথ্যা কথা বলছি, ডাহা মিথ্যা কথা। কেন? যে তুমি যদি ঘরের মধ্যে থেকে যদি সিংহ পুরুষ হও, তাহলে বনের আসল পুরুষ কি? বনের আসল পুরুষ বলবে না যে ভাই তা তুমি যদি সিংহ পুরুষ হও তাহলে আমি কি? আমি কি বনের আসল সিংহ? আমি কি? পাম মারা কথা বলে, এটাকে বলে হাইপার বোল। কি বলা হয়? হাইপার বোল। ইংরেজিতে আমরা হাইপার বোল বলি অতিরঞ্জিত করা, মানে আমরা একটা তুলনা এতভাবে মানে বেশি হাইলাইট করে ফেলি, সেটা হচ্ছে মিথ্যা কথা বলে ফেলি। এই মিথ্যা কথা বলাটা হচ্ছে আমাদের আমাদের কলেজে পরীক্ষা হচ্ছে, তা কি কি করবো আমি?
আচ্ছা, তো এ হচ্ছে আমাদের সমাসের বিষয়টা কি খেয়াল দেখো। হ্যাঁ, বোমের কারো কেন কান্না করতে ইচ্ছা করবে কেন? আচ্ছা, খরগোশটা বল নাই, খরগোশ শব্দ তোমার শশকের ন্যায় ব্যস্ত, তার মানে কি শশক ব্যস্ত, ওটা উপমানে ছিল। তা পুরুষের পুরুষ সিংহের ন্যায় সিংহ পুরুষ। আমি এখন কতগুলো উদাহরণ দিই, তোমরা দেখো, খেয়াল করে দেখো। যে লেখো চন্দ্রমুখ, চন্দ্রমুখ, চন্দ্রমুখ দেখো, চন্দ্রমুখটা হচ্ছে তোমার যে মুখ চন্দ্রের ন্যায়, তার মানে কি বলতো চন্দ্রমুখ, মুখ চন্দ্রের ন্যায়। আর ন্যায় শব্দটা হচ্ছে তোমার যে পরোক্ষ যে বিষয়টা দেখা যায় না, তারপরে বসে ন্যায় শব্দটা, যে মুখ চন্দ্রের ন্যায়, চন্দ্র মুখ, মুখটা আমার এখানে আছে কিন্তু চন্দ্রটা আমার কোথায়, এখানে নাই, এই কারণে চন্দ্রটা তো পরোক্ষ বিষয় ছিল, বলছিলাম। পরোক্ষ, পরোক্ষ শব্দের পরে ন্যায় শব্দটা হয়। যে দেখো পুরুষ সিংহের ন্যায়, বা সিংহের ন্যায় পুরুষ, তাও হয় সিংহের ন্যায় পুরুষ। তাহলে কি হবে দেখো, এই যে সিংহটা হচ্ছে কি আমাদের এখানে পরোক্ষ বিষয়, সিংহ তো আমাদের কাছে এখন নাই, এই সিংহ তো আমাদের কাছে নাই, এই কারণে সিংহটা মানে কি বলে পরোক্ষ বিষয়ের পরে হচ্ছে আমাদের ন্যায় শব্দটা বসে, এটা হলো কথা। ক্লিয়ার? বা ন্যায় শব্দের আগে হচ্ছে আমাদের পরোক্ষ শব্দটা বসে। তাহলে মুখ চন্দ্রের না কি হবে, অত চন্দ্র মুখ, মানে দেখো খেয়াল করে দেখো, যদি বলা হয় যে তুমি আমার চন্দ্রের মুখ মতো, মানে কি মানে তোমার চেহারাটা চন্দ্রের মতো সুন্দর, মনে করো আমি আমার বউকে বললাম যে তোমার চেহারাটা চন্দ্রের মতো সুন্দর, এটা মিথ্যা কথা বলছি, মানে পাম মারা কথা বলছি। কারণ চাঁদ, মানে একটা মানুষের চেহারা যতই সুন্দর হোক, কিন্তু চাঁদের মতো সুন্দর তো কেউ হয় না, এই কারণে মিথ্যা কথা বলছি, পাম মারা কথা বলছি, ঠিক আছে? ওকে, দেখো চন্দ্রমুখ বলা হয়। তারপর দেখো তুমি খেয়াল করো যে আমাদের আরও আছে চন্দ্রমুখ বললাম, তারপরে বলো যে পদ্মচরণ। এই দেখো খেয়াল করো, পদ্মচরণ, চরণ, এই চরণ মানে পা। একটা মানুষের পা যতই সুন্দর হোক, কিন্তু তার পাটা তো আর পদ্ম ফুলের মতো সুন্দর হয় না, এটা আমরা মিথ্যা কথা বলছি। দেখো পদ্মের ন্যায় চরণ, বা চরণ পদ্মের ন্যায়, চরণ পদ্মের ন্যায় কি হবে, পদ্মচরণ। চরণটা আমার সামনে আছে, পদ্মটা এখানে নাই, এখানে পদ্মটা কি বলতো ওই ন্যায়ের আগে বসছে, পরণ চদ্দ বা চরণ পদ্ম। আচ্ছা, তারপর দেখো তোমার কর পল্লব, বা লেখো অধর পল্লব, অধর, এই পল্লব মানে পাতা, নরম পাতা বোঝায়। তাহলে একটা মানুষের দেখো অধরের ন্যায় পল্লব, অধরের ন্যায়, না অধর পল্লবের ন্যায়, সরি অধর পল্লবের ন্যায়। এখন তুমি খেয়াল করে দেখো, একটা মানুষের ঠোঁট যতই নরম হোক, কিন্তু ফুলের পাপড়ি বা ফুলের কচি পাতার মতো নরম হয় না, মিথ্যা কথা বলছি, ঠিক আছে? আচ্ছা, সবই মিথ্যা কথা আসবে, এখানে যা আছে সবই মিথ্যা কথা, হাইবার বল আসবে। অধর পল্লব গেল। তারপর তুমি লেখা রাখো তোমার যে বাহুলতা, লেখো বাহুলতা, লতা বাহুর ন্যায়, বাহুলতার ন্যায়, বাহু কি হয় বলতো, বাহুলতার ন্যায়, নাম কি বলতো, বাহুলতা। এখন বাহুলতার ন্যায় বাহুলতা, এটা আমি বুঝাই দিই। দেখো আমাদের এই জসিমউদ্দিনের একটা কাব্যগ্রন্থ আছে তোমার, নকশিকাঁথার মাঠ, অনেক ভালো একটা বই, পড়তে পারবা, অনেক সুন্দর মজার একটা কাব্য। তো এখানে নকশিকাঁথার মাঠে তোমার রূপাই নামে একটা কবিতা আছে। এখন জসিমউদ্দিন তাকে বলছে যে রূপার চেহারাটা হতে পারে কালো, কিন্তু তার বাহু যেন কচি লাইয়ের ডগার মতো। এখন তুমি খেয়াল দেখো, আজকে যে বাচ্চারা জন্মগ্রহণ করছে, সেই বাচ্চার হাত কচি লাইয়ের চেয়ে তো বেশি, মানে না, নরম না, তার মানে কি কচি লাইয়ের ডগাটা হচ্ছে সবচেয়ে বেশি নরম। এখানে তোমার এই হাতের সাথে মানে কি লতার সাথে হাতকে তুলনা করছে, লতাটা যার নরম তার থেকে তো হাত তো অবশ্যই শক্ত। এ কারণে মিথ্যা কথা বলছে যে তোমার বাহুটা হচ্ছে বাহু লতার মতো, এটা হবে না, মানে মিথ্যা কথা বলা হয়েছে, ঠিক আছে? বাহুটা কখনো লতার মতো এত নরম হয় না, মিথ্যা কথা। তারপর তুমি দেখো যে পদ্মচরণ বললাম, অধর পল্লব বললাম, তারপর বাহুলতা বলছি। তারপর দেখো তোমার লেখো ফুলকুমারী, ফুলকুমারী, পরীক্ষা এটা আসে, ফুলকুমারী। ফুলকুমারীটা কি বলতো, ফুলটা হচ্ছে কি, ফুল কি বলতো একটা পবিত্র বিষয়। এখন একটা মেয়ে, বা একটা মেয়ে যতই সুন্দরী হোক, মানে পবিত্র হোক, কুমারী হোক না কেন, কিন্তু ফুলের মতো কুমারী কেউ হয় না, মানে ফুলের মতো এত পবিত্র না, যার কারণে মিথ্যা কথা বলছি আমরা, ঠিক আছে? এই থিম থেকে আমাদের উপমেয় কর্মদ্বারা সমাস হবে। কাজল কালো হচ্ছে উপমান হবে, কাজলের ন্যায় কালো, নারী তেরা পোকার ন্যায়, না না, তা তো হবে না। হুম, বুঝতে পারছো? তাই এটা হচ্ছে আমাদের কি বলতো যে বিড়ালের ন্যায় তপস্বী, তপস্বী হলে কিন্তু আবার ই হবে, উপমান হবে, বিড়াল তপস্বী। ওকে, তো এই হচ্ছে আমাদের কি বলতো লতা বাহুর ন্যায় বাহুলতা। আচ্ছা, ন্যায় কোথায় দেবো, ন্যায় কোথায় দেবো, আচ্ছা তুমি বলে দিই। ন্যায়টা হচ্ছে তুমি দেবা হচ্ছে পরোক্ষ পদের পরে। এখানে ইন্টারচেঞ্জমেন্ট যা আছে সমস্যা নাই, কিন্তু পরোক্ষ পদ আছে না, আমি এটা বলে দিই। এই পরোক্ষ পদটা পাইলাম আমরা, পরোক্ষ পদের
পরে হচ্ছে ন্যায়, পর ন্যায় শব্দটা কেউ খেয়াল করে দেখো, এখানে দেখো খেয়াল, চন্দ্র কিন্তু আমার কাছে নাই, চন্দ্র কি আমার সামনে আছে, পরোক্ষ বিষয় উপমান এখানে, তাহলে মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায় বা চন্দ্রের ন্যায় মুখ, তাও হবে, কারণ দেখো মুখ চন্দ্রের ন্যায় বোঝাই দেই, মুখ চন্দ্রের ন্যায়, একটু বুঝে নাও। এই দেখো এখানে চন্দ্রকে আমাদের পরোক্ষ না, এটা চন্দ্র আমাদের পরোক্ষ, এই কারণে এটা পরে তো আমাদের ন্যায় শব্দটা বসছি, এটা বুঝেছি, আর মুখ তো আমার সামনে আছে, এটা মনে রাখবা। খুবই সহজভাবে ব্যাস বাক্য তৈরি করতে পারবা, ন্যায় শব্দটা ব্যাস বাক্য তৈরি করা খুবই সহজ। শেষে যাবে আছে কিন্তু মাঝখানে চলে আসবে, আমি সাধারণত বলছি ভাই, সাধারণত শেষে সাধারণত যায়, মাঝখানে আসলে কোনো আমাদের দোষ নাই। তাহলে বুঝছো পাম মারা কথাগুলি বুঝতে পারছো ভাই, এটাকে বলে পাম মারা কথা। ওকে, এই হচ্ছে আমাদের কর্মধারয় সমাস চলে গেছে। আরেকটা লেখো সাধারণ গুণবাচক কর্মধারয় সমাস। ওকে, লেখো সাধারণ গুণবাচক, সাধারণ গুণবাচক কর্মধারায়, সাধারণ গুণবাচক কর্মধারায় এখানে হচ্ছে ফরম্যাট দেবো, আমি যেভাবে লিখি সেভাবে লেখো। প্রথমে লেখো বিশেষণ প্লাস হচ্ছে বিশেষণ, দুটাই গুণ আসবে, 2 নম্বর লেখো তোমার বিশেষ্য প্লাস হচ্ছে বিশেষ্য, এটা আমার দুটাই কি আসবে, নাম আসবে। আর 3 নম্বর লেখা রাখো তোমার, প্রথমে লেখো বিশেষণ প্লাস হচ্ছে বিশেষ্য, প্রথমে গুণ আসবে পরে নাম আসবে। আর 4 নম্বর লেখো তোমার, আগে লেখো বিশেষ্য পরে হচ্ছে বিশেষণ। ওকে, উদাহরণ দিয়ে ক্লিয়ার করি আমরা, যে প্রথমে গুণ লেখো তোমার কাঁচা মিঠা, যে যা কাঁচা তাই মিঠা, তার নাম কি কাঁচা, কাঁচা মিঠা, কাঁচা 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 মিঠা, মাসকার মিঠা কাঠা মিঠা, কাঁচা মিঠা, ঠিক আছে। তার চালাক চতুর, যিনি চালাক তিনি চতুর, তার নাম কি চালাক চতুর। বিশেষ্যর অর্থে লেখো জজ সাহেব, জজ সাহেব, মেম সাহেব, দেখো জজ সাহেব আমি গরিব হতে পারি কিন্তু ধনী না, ঠিক আছে। তো জজ সাহেব বলছে যে যিনি জজ তিনি সাহেব, তার নাম কি জজ সাহেব। তার তোমাদের বলছিলাম যিনি যিনি থাকবে আমাদের ব্যাস বাক্যে, এটা কর্মধারয় সমাস হবে। মেম সাহেব, জজ সাহেব, এগুলো হচ্ছে আমাদের কি বলতো বিশেষ্য প্লাস বিশেষ্য, আগে বিশেষণ আসবে পরে গুণ আসবে। লেখো মহানবী, মহানবী, মহৎ যে নবী তার নাম কি মহানবী। তারপর লেখা রাখো তোমার আগে হচ্ছে আমাদের গুণ, তারপরে হচ্ছে কি নাম, লেখো লাল গোলাপ, লাল গোলাপ, গোলাপ গোলাপ। যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিল তারা 2016 সালে ঢাকা বোর্ডে কোশ্চেন আসছে, লাল গোলাপ, লাল যে গোলাপ তার নাম কি লাল গোলাপ, লালটা হচ্ছে এখানে বিশেষণ আর গোলাপটা হচ্ছে কি তার নাম। তারপর তোমার লেখা রাখো লাল গোলাপ, মহানবী, লাল গোলাপ, ঠিক আছে। নীলপদ্ম, নীল যে পদ্ম তার নাম নীলপদ্ম, লেখো নীলপদ্ম, নীল যে পদ্ম নীলপদ্ম। এগুলো হচ্ছে আমাদের বলতো কি বিশেষণ প্লাস কি বিশেষ্য, আর বিশেষ্য প্লাস বিশেষণ আগে নাম আসবে পরে গুণ আসবে। লেখো আলু সিদ্ধ, আলু সিদ্ধ, সিদ্ধ যে আলু তার নাম কি আলু সিদ্ধ, আলুটা হচ্ছে এখানে, এখানে আলুটা হচ্ছে আমাদের নাম আর সিদ্ধ দিয়ে কি অবস্থা বুঝাইছে, ঠিক আছে। আলু সিদ্ধ। লেখো হলুদ বাটা, হলুদ বয়কার বাটা কাটা বাটা, অনেকে হলুদ বাটতে পারে, হলুদ বাটা, তার বাটা যে হলুদ তার নাম কি হলুদ বাটা। তারপর লেখা ফুটি ফাটা, ফুটি ফাইকার ফাটা কাটা ফাটা, এই ফুটি মানে বাঙ্গি, বাঙ্গি খাই আমরা বাঙ্গি, বাঙ্গি ফাটা, ঠিক আছে। ফুটি ফাটা, ফাটা যে ফুটি তার নাম কি ফুটি ফাটা। এটা হচ্ছে আমাদের পরীক্ষা আসে, পরীক্ষা আসে ফুটি শব্দের অর্থ কি বাঙ্গি, এটা সমার্থক শব্দ আসছে পরীক্ষায়। ফুটি শব্দের অর্থ কি বলতো বাঙ্গি। হ্যাঁ, ক্লাসটা শেয়ার দিবা, সব জায়গায় ছড়িয়ে দেবা ক্লাস। আচ্ছা, এটা হচ্ছে সমাসের আছে আমাদের আজকে, এই সমাসে 1 নম্বর ক্লাস হবে, সমাসে 2টা ক্লাস নিতে হবে, বা একটা ক্লাসে সমাস শেষ হবে না, সমাস পড়তে 6 মাস লাগে অনেকে বলে। এখন তোমরা এটা হচ্ছে আমাদের কর্মধারয় সমাস শেষ হয়ে গেল, তোমরা হচ্ছে খাতা একটা টাটি লেখো, আগামী পর্বে যা ঘটবে, ঠিক আছে। মনে করো স্টার জলসা নাটকের মতো, আগামী পর্বে যা ঘটবে, আগামী পর্বে যা ঘটবে, মানে আগামী পর্বে তোমরা যা দেখবা, হ্যাঁ দেখো আগামী পর্বে যা ঘটবে, সরে আগামী পর্বে যা ঘটবে,
ডট 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 ডট, ঠিক আছে। আগামী পর্বে যা ঘটবে তোমরা লিখে রাখো। আসছি নতুন করে আমি, লেখো তৎপুরুষ সমাস। তৎপুরুষ তৎপুরুষ সমাস 9 প্রকার। কয় প্রকার? 9 প্রকার। নেক্সট ক্লাসে আমরা 9 প্রকার পড়বো। তৎপুরুষ পড়বো, অব্যয়ভাব পড়বো, বহুব্রীহি পড়বো, পাদি পড়বো, যা আছে গোষ্ঠী সব পড়বো। তৎপুরুষ সমাস হচ্ছে 9 প্রকার। এই 9 প্রকার সমাসটা একটু লিখে দেয় আগামী পর্বের জন্য। খাতায় লিখে রাখো। প্রথমে লেখো দ্বিতীয়া তৎপুরুষ। দ্বিতীয়া তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ, তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ। ওকে। উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষ কত দেখেছি আমি? উপপদ তৎপুরুষ আগামী পর্বে যা ঘটবে আর কি। হ্যাঁ, নেক্সট কয়টা হবে? কয়টা ক্লাস হচ্ছে? 9টায় ক্লাস ভাই। উপপদ তৎপুরুষ, তারপরে লেখো নয় তৎপুরুষ। নয় তৎপুরুষ। আরেকটা হচ্ছে অলুক তৎপুরুষ। জায়গা আছে নাকি? অলুক তৎপুরুষ। এই হচ্ছে আমাদের, এর সাথে একটা গেটিস পড়তে হয়। গেটিস বুঝো? গেটিস মানে অতিরিক্ত একটা আছে। এই ষষ্ঠী তৎপুরুষ পড়তে হবে। ষষ্ঠী তৎপুরুষ পাশে লিখে রাখো অলুক ষষ্ঠী তৎপুরুষ। এই 10টা পড়াবো। অলুক ষষ্ঠী তৎপুরুষ। আশা করি তোমাদের আজকে সমাজের ভীতি চলে গেছে ভাই, মানে ভয়টা কেটে যাবে। আগামী পর্বে যা ঘটবে এগুলি ঘটবে আগামী পর্বে। ওকে, এ হচ্ছে আমাদের আগামী পর্বে যা ঘটবে সেটা হচ্ছে এই টপিকগুলি পড়বো। এখান থেকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 7টা 8টা 9টা। এই 9 প্রকার হচ্ছে আমরা নেক্সট ক্লাসে পড়বো। নেক্সট ক্লাস থেকে আমরা সব শেষ করে দেবো। আর 1.5 ঘন্টার একটা ক্লাস হলে আমাদের শেষ হয়ে যাবে সমাজটা। আচ্ছা, তোমরা হচ্ছে বাংলা পাওয়ারের সাথে থাকবা, আর স্বপ্ন পূরণের সাথে থাকবা, আমাদের জন্য দোয়া করবা, ঠিক আছে? তোমার জন্য পড়াইতে পারি। আর আমাদের কিঞ্চিত পরিমাণ পড়াতে তোমাদের উপকার আসে ভাই, আগে স্বীকার করবা কৃতজ্ঞতার সাথে যে না শিখেছি, ঠিক আছে? বুঝতে পারছো? নিজেকে পণ্ডিত জাহির করবা না, তারা নিজেকে পণ্ডিত জাহির করতে গেলে সমাজে ছাগলে পরিণত হয়ে যাবা। বুঝতে পারছো? এই কথাগুলি বলছি অনেক থেকে। তোমরা হচ্ছে সম্মান করো স্যারদের। স্যারদের ভালোবাসা সবসময় দোয়া নিবা। থ্যাংক ইউ স্যার, জোশ ছিল ক্লাসটা। ক্লাস কেমন লাগছে সেটা তোমার কমেন্টে জানাবা। আর আমার ক্লাস কমেন্টে জানাবো, কিন্তু সবই তোমার ক্লাস করো, আবার জানাবে কি? আচ্ছা, এই হচ্ছে আমাদের সমস্যার বিষয় ছিল ভাই। লেমন ভাই, এই লেমন ভাই, কেটে দেন, শেষ করে দেন। হ্যাঁ, লেখা লিখে নাও। আগামী পর্বে যা ঘটবে